100.1 FM গোল্ডে আরোগ্য নিয়ে বিশ্বজিৎ আর মৌসুমী রয়েছে আপনাদের সঙ্গে। আর এই দিনটায় আপনারা অপেক্ষা করেন যে আপনাদের নানান সমস্যা তার সমাধান দেবে। একেবারে আলাদিনের মতো এসে সব সমস্যার সমাধান বাতলে দেবে। আসলে জানেন তো, আমরা সেই ছোটবেলা থেকে গান শুনি না? হাঁটতে, হাঁটতে ঠিক পৌঁছে যাব, সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। চাঁদের পাহাড় দেখতে পাবো কিনা জানি না, তবে এটা নিশ্চিত করতে পারি, হাঁটার যদি কোনো সমস্যা থাকে বা পায়ের যদি কোনো সমস্যা থাকে, আর যদি সমস্যা নাও থাকে, পায়ের যত্ন তো নিতে হবে। কারণ এই দাঁড়ানো আর হাঁটাটাই জীবন। বাকিটা তো জীবনের নানান অনুষঙ্গ। তাই আজ আমাদের বিষয় আজকের আমাদের বিষয় সেটা হচ্ছে যে অবশ্যই পায়ের যত্ন নিয়ে, সেটা তো আপনারা শুনলেন। পা ভালো রাখার কৌশল। আর থাকছেন আমাদের সাথে আজকের বিশিষ্ট অতিথি ডক্টর কুশল নাগ, এবং তার থেকেই আমরা কিন্তু আজকের পা ঠিক রাখার যে বিভিন্ন ধরনের কৌশল সেগুলো জেনে নেব কনসালটেন্ট ফুট অ্যান্ড অ্যাঙ্কেল সার্জন। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। তবে থ্যাংক ইউ। আমরা দুজন শুধু থাকবো না। প্রচুর মানুষ যারা আমাদের অনুষ্ঠান শোনেন, অনুষ্ঠান দেখেন। কেন দেখেন বললাম সে কথা বলবো এখনই। তবে যারা অনুষ্ঠান শুনছেন 100.1 এফএম গোল্ডে, তারা সরাসরি চলে আসুন আমাদের কাছে 22488085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903059992 এই নাম্বারে। আমাদের ফেসবুক পেজ দুটো রয়েছে, 100.1 এফএম গোল্ড এবং আকাশবাণী। এই দুটো পেজ থেকে আমরা লাইভ যাচ্ছি। যারা অনুষ্ঠান দেখতে চান এবং শুনতে চান, লাইভ আমাদের এই অনুষ্ঠান দেখতে পারেন, এবং তার নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি করবেন। আর বন্ধুরা তো আসছেন আমাদের কাছে প্রশ্ন নিয়ে 22488085, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করছেন 9903059992 এই নাম্বারে। একদমই তাই। আর একদম ১ম প্রশ্ন, দিনের শুরুতে যে অসুবিধাটা হয় হুম। সেটা নিয়েই রাখবো। ঘুম থেকে উঠলাম, মাটিতে পা রাখলাম। হুম। অনেকেই বলে পা ফেলতে পারছি না। পায়ে খুব ব্যথা করছে, বা পায়ে একটা কাঁটা, কাঁটা ফুটছে। এটা কেন হয়? দেখুন, এটা খুব কমন পায়ের ব্যথার একটা সিম্পটম। আর আমরা যেটা আমাদের ফুট অ্যান্ড অ্যাঙ্কেল জগতে বলি, দিস ইজ দ্য কমনেস্ট ফুট পেইন। মানে ধরে রাখুন ১০০% লোকের মধ্যে 60 to 70% লোক এই ব্যথাটা জীবনের কোনো না কোনো একটা সময় অনুভব করবে। হুম, সে আর জেনারেলি এই সিম্পটমটা মিডল এজ অ্যান্ড অ্যাবভ, মানে বার্ধক্য এবং মধ্যবয়সী হয়। ইয়াং লোকেদেরও জেনারেলি খুব কমনলি হয় না। এটার অনেক নাম আছে, হ্যাঁ? যেটা আমরা হিল পেন বলি, এটাকে অনেক নামে আমরা বলি। এটাকে আমরা বাট মোস্ট কমন সায়েন্টিফিক যেটা আমরা বলি, এটাকে প্লান্টার ফ্যাসাইটিস বলি আমরা। মানে পায়ের তলায়, গোড়ালির তলায় যে ব্যথাটা, সেটার কারণটা খুব অদ্ভুত। মানে পায়ের তলা তো শুধু হাড় নয়, পায়ের তলায় অনেক মাংসপেশি আছে, অনেক টেন্ডন আছে, লিগামেন্ট আছে। তো এটা একটা লিগামেন্টের পেইন। মানে যখন পায়ে ওজন দিয়ে আমরা দাঁড়াচ্ছি, সেই পায়ের লিগামেন্টের উপরে একটা চাপ পড়ে, এবং চাপ পড়লে এই সিম্পটমটা আমাদের দেখা যায় যে একটা শার্প শুটিং পেইন হিলে হয়, এবং কিছুক্ষণ হাঁটার পরে ব্যথাটা কমেও যায়। হুম। আবার আপনি অনেকক্ষণ বসলেন বা কোথাও সিনেমা দেখছেন, হঠাৎ করে উঠে হাঁটতে গেলেন, আবার হবে। তো এটা কমন টিপিক্যাল সিম্পটম। সবচেয়ে কমন নোটিসেবল ইন দ্য মর্নিং, কারণ সারারাত শোয়ার পরে ওঠার পরে এটা মোটামুটি হবেই হবে আপনার, যদি আপনার প্লান্টার ফ্যাসাইটিস থাকে। আপনি বলতে, বলতে লিগামেন্টের কথা হুম, বলছিলেন। যে লিগামেন্ট যদি কিছু হয়, তো আমরা বারবার শুনি অনেকে, মানে বিশেষত স্পোর্টসম্যানদের এগুলো হয়। হুম, লিগামেন্ট ছিঁড়ে যাচ্ছে। হুম, তাতে তো আর আমরা প্লাস্টার করি না। হুম। লিগামেন্ট ছিঁড়ে গেলে ঘরোয়া কোনো ট্রিটমেন্ট আছে কি? দেখুন, আমরা যেটা সবাইকে বলি যে বেসিক্যালি লিগামেন্টটা কি আগে বুঝে নিই। আমাদের আ যারা শ্রোতারা আছে তাদের বুঝতে সুবিধা হবে। ২-৩টে আমাদের যে হাড় আছে, পায়ের হাড়, সেই অনেকগুলো হাড় আছে। সেই হাড়গুলোকে তো বেঁধে রাখতে হবে। হাড়গুলো তো আর একে অপরের সঙ্গে যোগ যোগাযোগ কিভাবে করছে? তো সেইগুলো যে যোগাযোগ করে, যে আপনারা দেখবেন প্যান্ডেল যখন বাঁধে দুর্গাপূজার সময়, ওই বাঁশগুলোকে দড়ি দিয়ে, কাপড় দিয়ে বেঁধে একসঙ্গে করা হয়, তাই না? হুম, তো আমি সেই অ্যানালজিটাই দেব, যে আমাদের পায়ের হাড়গুলোকে একসঙ্গে বেঁধে আছে কিছু দড়ি এবং কিছু কাপড়ের টুকরো। সেগুলোকে আমরা লিগামেন্ট আর টেন্ডন বলি। সেই লিগামেন্ট আর টেন্ডনগুলো যখন আপনি পা মুচকে গেছে বা পড়ে গেছে, তখন ওটা একটা অনেক রকমের ইনজুরি হতে পারে। স্প্রেন হতে পারে, কমপ্লিট টিয়ারও হতে পারে। প্রাথমিকভাবে যেটা আমি আমাদের শ্রোতাদের বলতে চাইবো, প্রাথমিকভাবে যদি আপনাদের কখনোই মানে দুর্ভাগ্যবশত এই ইনজুরি হয়, প্রাথমিকভাবে যেটা করবেন, ইমিডিয়েটলি বরফ সেঁক দেবেন। গরম নুন জল দিতে যাবেন না। কোনো ইনজুরির উপরে কিন্তু গরম সেঁক দেওয়াটা উচিত নয়। বরফ দিন, বরফ দিলে ইনফ্লামেশন পেইনটা ইমিডিয়েটলি কমবে। তারপরে তো ডাক্তার আছে, বদ্যি আছে, অনেক কিছু আছে। বা পায়ের যেকোনো লাগায় যদি ফুলে যায়, বলে হলুদ দিতে, বা এই ধরনের যে টোটকাগুলো রয়েছে এগুলো কি সত্যি কার্যকর? না, দেখুন,
হলুদটা আপনার স্কিনকে খুব একটা হার্ম করবে না, কিন্তু চুন হলুদটা কিন্তু ইজ এ ডিফারেন্ট ইস্যু অল টুগেদার। চুন ইজ এ অ্যালকালি, মানে এক রকমের করোসিভ মেটেরিয়াল। সেই চুন হলুদ লাগান, অনেকে আমার কাছে এসছেও চুন হলুদ লাগিয়ে পায়ের চামড়া কিন্তু পুড়ে যায়। সো বি ভেরি কেয়ারফুল এসব টোটকা লাগাবার আগে। ফোনে কে আছেন? সরাসরি চলে যাব। নমস্কার। হ্যালো। আমি কুণাল চ্যাটার্জি বলছি কোনা হাওড়া থেকে। বলুন। তো আমার বয়স এখন 37 বছর। হুম। তো আমি তো ব্লাইন্ড পার্সন, বাড়িতেই থাকি, কিছু করি না। আর হাঁটাহাঁটি খুব একটা মানে প্রয়োজন হয় না করার, একটু সিঁড়ি দিয়ে ওপর নিচ করি। তো আমি কোনো ব্যায়াম করতে গেলে আমার পায়ে ব্যথা হয়। তো আমি কি কোনো হালকা ব্যায়াম করে আমি বাত বা ধরুন ওই পায়ের বিভিন্ন রকম পায়ের কোথায় অসুস্থ ব্যথা হয়? আর্টারি আপনার পায়ের কোথায় ব্যথা আমার হয়? আমার 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 যে মানে হাঁটুর মানে মালাই চাকের নিচটায় ব্যথা হয়, মালাই চাকের নিচের হাড়ে ব্যথা হয়। আর ওই মানে নিতম্বের নিচে দাবনাটায় ওই ডান দিকে একটু মাঝে মাঝে ব্যথা হয় ব্যায়াম ট্যায়াম গুলো কিছু করলে। যেখানে বা একটু পেশি আছে হাঁটাচলা সেখানে করলে। ব্যথা হয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আর আর একটা প্রশ্ন, যে কোনো হালকা ব্যায়াম আছে কি যেটা সবাই করতে পারে, যেটা আমিও করতে পারি, যাতে আমার পায়ের যে মানে হাড়গুলোকে বা নার্ভ গুলোকে সচল বা সচল। স্বাভাবিক রাখা ঠিক। যায়? সঙ্গে সঙ্গে থাকুন। থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আ আমাদের যে দেহটা, হ্যাঁ? ওটাকে যদি আপনি এক্সারসাইজ একদমই না করেন, আস্তে, আস্তে যেরকম আমাদের কলকব্জা, দরজার কলকব্জা মরচে পড়ে যায়, আমাদের জয়েন্ট গুলোকে আস্তে, আস্তে কিন্তু অচল হতে থাকে। তো আপনি ডেফিনিটলি এক্সারসাইজ করবেন। আপনার শারীরিক অবস্থা দেখে যতটুকু আপনি পারবেন ডেফিনিটলি করবেন। সিঁড়ি ওঠা-নামা, লাইট এক্সারসাইজ, কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং স্ট্রেচিং এগুলো কিন্তু অবশ্যই করবেন। হ্যাঁ, আমি এখন দূর থেকে বলা এক্সাক্টলি মুশকিল কি এক্সারসাইজ করবেন, কারণ আমি আপনাকে এক্সামিন করে দেখিনি। বাট হ্যাঁ, ছোটখাটো হালকা এক্সারসাইজ করা কিন্তু সবসময় বাঞ্ছনীয় এবং করা উচিতও। আ পায়ের কথা যখন আমরা বলছি, প্রশ্ন বন্ধু আছেন। বন্ধু আছেন। কে হ্যালো, আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বলুন। বলুন কে আছেন? আমি উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর হাতিয়া দাসপাড়া থেকে ডিম প্রামাণিক বলছি। বলুন। বলুন। দেখুন, আমার এই শীতকালে মানে পায়ের গোড়ালির চামড়া, গোড়ালি মানে ফেটে রক্ত বার হওয়ার মতো হয়ে যায়। এখন ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা কি করলে এই সমস্যার সমাধান হবে। আমার বয়স 60 বছর। শুনতে থাকুন। আ তবে এটা কিন্তু ৬০ এর যেমন হুম, সমস্যা, হুম, ১৬ রও সমস্যা। পায়ের গোড়ালি হুম। ফাটলে কি করবে? দেখুন, এরকম আমার কাছে অনেক পেশেন্টই আসে যাদের পায়ের তলার চামড়াটা খুব মোটা এবং খুব ফ্র্যাজাইল। মানে ওরা বলে যে আমাদের সারা বছরই ফাটে। হুম, শীতকালে এটা একটা মারাত্মক একটা আকার নেয়, যেরকম হুম, প্রামাণিকবাবু বলছিলেন যে পা ফেটে রক্ত বেরোয়। হুম, তো দেখুন, এটা আপনার একটা স্কিনের জেনেটিক মেকআপের একটা দোষ। এটার কোনো ওষুধ খেয়ে হবে না। তবে হ্যাঁ, যেটা হতে পারে হচ্ছে প্রিভেনশন। হুম, প্রিভেনশন যেটা আমি আমার পেশেন্টদের বলি যে দেখুন, সারা বছরই একটা যেরকম সকালে উঠে দাঁত মাজেন, রাত্রিবেলা শোবার আগে দাঁত মাজেন। রোজ রাত্রে এবং সকালে উঠে আপনি সকালে চান করে উঠে এবং রাত্রে ঘুমোবার সময় নারকেল তেল, মানে ভার্জিন কোকোনাট অয়েল যেটা বলি, যেটা কোনো মিশ্রণ বা কোনো কেমিক্যাল মেশানো নেই, হুম। সেটা পায়ে ভালো করে লাগান। মেক ইট এ হ্যাবিট সো দ্যাট ইউর স্কিন ইজ সাপল অ্যান্ড ইট ডাজন্ট ড্রাই আউট। স্কিনটা কেন ফাটে? কারণ ড্রাই হয়ে যায়। ড্রাই স্কিন, হার্ড স্কিন ফেটে যাবে। তো ওটাকে সাপল রাখার জন্য অলওয়েজ ময়েশ্চারাইজ। সবচেয়ে কমনেস্ট ময়েশ্চারাইজার অ্যাভেলেবল ইজ ভার্জিন কোকোনাট অয়েল। গোড়ালি ফাটার কথা শুনছিলাম। কিন্তু অনেকেই গোড়ালিতে বা পায়ের ওই গোড়ালির ওই পোরশনটাতে যদি ব্যথা হয়, অনেকেই ভাবে আমার ইউরিক অ্যাসিড বাড়ল না তো? মানে গোড়ালির ব্যথা বা পায়ের ওই অংশের যে ব্যথা, সেটা কি শুধুমাত্র ইউরিক অ্যাসিডের জন্যই হয়? হ্যাঁ, এটা খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটা আমাকে অনেক পেশেন্টরাই করে। আর আমি উত্তরটা দিই কি, ইউরিক অ্যাসিড কি শুধু আপনার গোড়ালিকে ভালোবাসে? আরো তো অন্য জয়েন্টও আছে। তাদের কেন ভালোবাসে না? তো এটা একটা আরবান মিথ যে আমার কাছে সবাই আসে, "ডাক্তারবাবু আমার গোড়ালি ব্যথা হয়েছে, এই ইউরিক অ্যাসিডটা করলাম কিন্তু এটা তো হুম, নরমাল।" হুম, তো হুম, আমি তো বললাম নরমাল তো হবেই। কারণ ইউরিক অ্যাসিডের তো সিম্পটম গোড়ালি ব্যথা নয়। ইউরিক অ্যাসিডের সিম্পটম স্মল জয়েন্ট পেইন, মোস্ট কমনলি বিগ টো। হুম। বাট গোড়ালি ব্যথার সঙ্গে যদিও কোইন্সিডেন্টালি ইউরিক অ্যাসিড হাই হতে পারে, বাট তার জন্য গোড়ালি ব্যথা হয় না। বেশ। বন্ধু আছেন কে এই আছেন মুহূর্তে। ফোনে হ্যালো, লিসেনার? হ্যালো, আমি বাউরিয়া বৌলহাটে শান্তনু ঘোষ বলছি। বলুন। বলুন। আচ্ছা, আমি 10 বছর আগে গলব্লাডার পাথর অপারেশন হয়েছিল। হুম। তার জন্য হাঁটুর ওপরে ডান দিকে একটু অসার মতো থাকে, চিনচিন করে। ওটা কি সবসময় থাকবে? শুনতে থাকুন আপনি। দেখুন, এখন এটা হওয়ার তো কোনো কারণ দেখছি না আমি। গলব্লাডার আর হাঁটুর সঙ্গে সেরকম কোনো কানেকশন নেই। তো আমার তো মনে হয় না অপারেশনের জন্য বা অপারেশনের সঙ্গে জন্য হয়েছে। হয়তো কোইন্সিডেন্টালি একসঙ্গে হয়তো দেখা গেছে। আপনি কোনো একজন নিউরোলজিস্টকে দেখান, কোনো নার্ভের হয়তো সমস্যা হচ্ছে। হুম। আমি সিওর ডাক্তারবাবু একবার দেখলে সেটা সমাধান করতে পারবেন।
আমাদের ফেসবুক লাইভে অলরেডি অনেক প্রশ্ন আসছে। তার মধ্যে একটা প্রশ্ন বলি যে জয়ন্ত দাস তিনি বলছেন যে, "আমার সুগার আছে। পায়ের যত্ন নেব কিভাবে?" হুম, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, "সুগারের জন্য পায়ের ক্ষতি হচ্ছে কিভাবে বুঝবো?" হুম। জয়ন্তবাবু, এটা খুব কমন কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটা সবারকে আমার উত্তর দেওয়াটা খুব দরকার, কারণ খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। দেখুন, সুগার এমন একটা ডিজিজ, সুগার ৪টে অর্গানকে ড্যামেজ করে লং টার্মে, হ্যাঁ? হুম, শর্ট টার্মে, লং টার্মে। চোখ, হার্ট, কিডনি হুম, আর পা। হুম, তার মধ্যে সবচেয়ে কম লোকে মানে যত্ন নেয় পায়ের। হুম, চোখ, হার্ট, কিডনি নিয়ে সবাই ব্যস্ত থাকে, পা নিয়ে কেউ দেখে না। ১০, ১৫, ২০ বছরের যারা ডায়াবেটিক হয় তারা নিজেরাই এসে বলে, "ডাক্তারবাবু, আমার পাটা একটু অসাড় লাগে। সেন্সটা পুরো পাই না। হাঁটার সময় মনে হয় পায়ের তলায় তুলো আছে, পায়ের তলায় ভেজা আছে, পায়ের তলায় স্পঞ্জ আছে।" তো এই নিউরোপ্যাথি। এটা মানে নিউরোপ্যাথি। ডায়াবেটিক ডায়াবেটিক নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি। এবার নিউরোপ্যাথির কিন্তু কোনো আজকের দিনে দাঁড়িয়ে কোনো রিভার্স করার কোনো আমাদের কাছে ওষুধ বা কোনো পন্থা নেই। যেটা আমরা করতে পারি, প্রিভেনশন অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ফার্দার ড্যামেজ ফ্রম হ্যাপেনিং। নিউরোপ্যাথির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, নিউরোপ্যাথি হলে যেহেতু পায়ের সার কমে যায়, পায়ের তলায় ক্ষত বা আলসার হওয়াটা খুব কমন। হুম, তাই আমি ডায়াবেটিক বন্ধুদের বলব যে পায়ের যত্ন নেওয়ার সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে পায়ের সেলফ এক্সামিনেশন। মানে রোজ রাত্রিবেলা ঘুমোবার আগে পাটাকে তুলে দেখবেন যে পায়ের তলায় কোনো ক্ষত, কাটা, কোনো কালার চেঞ্জ হয়েছে কিনা। খালি পায়ে হাঁটবেন না। মানে বাড়ির মধ্যে হাঁটলেও ওই মন্দিরে বা যেখানে আমরা পুজোর স্থান, মন্দির, মসজিদ, গুরুদ্বারায় পায়ের খালি পায়ে হাঁটাটা নট এ ওয়াইজ আইডিয়া। জুতো পরুন, চটি পরুন বা মোজা পরুন মন্দিরে, যাই করুন। হুম। খালি পায়ে হাঁটবেন না। আর পায়ের লুক এট ইউর ফুট অ্যান্ড সি ইফ দেয়ার ইস এনি প্রবলেম হ্যাপেনিং। না তাহলে এই যে বলা হয় যে বা অনেক সময় যে খালি পায়ে যদি মাঠে হাঁটা যায় বা সবুজ ঘাসের উপর হুম, হাঁটা যায়, সেটা অনেক ক্ষেত্রে ভালো করে। হুম, শরীরের অনেক কিছু হয়তো হুম। রোগ নিরাময় করে। সেটা কি সত্যি? একদম ঠিক। দেখুন, আমাদের হিউম্যান বডিটা ধরে রাখবো আ হাফ এ মিলিয়ন ইয়ার ওল্ড। মানে হুম, আর্লিয়েস্ট হিউম্যান যে লুসি বা তারও আগের, যা ৪ লাখ বছর আগেকার ফসিলস পাওয়া গেছে। তো এই যে হিউম্যান হিস্ট্রির যে ইভলিউশন হাফ এ মিলিয়ন ইয়ার ধরে, এই যে আমরা এখন এতদিন ধরে তো ঘাসে, মাঠে, কাদাতেই হেঁটেছি। এই লাস্ট ১০০ বছর ধরেই আমরা টাইলে বা অ্যাসফল্টে বা কংক্রিটে হাঁটছি। আমাদের পা কিন্তু এই হার্ড সারফেসে হাঁটার জন্য তৈরি হয়নি। কাজেই ইট ইজ অ্যাবসোলিউটলি নট অ্যাডভাইজেবল কি হার্ড সারফেসে খালি পায়ে হাঁটুন। হ্যাঁ, ঘাসে ডেফিনিটলি হাঁটবে। ঘাসে হাঁটার একটা খুব সুন্দর কারণ হচ্ছে যে আপনার সয়েল তো সফট। হুম। সয়েলে সফটের মধ্যে একটা কুশনিং আছে। আপনি হাঁটলে কিন্তু পায়ের সেই ক্ষতিটা আপনার হবে না। তবে হ্যাঁ, মানে যে মাঠে হাঁটছেন সেখানে যদি মানে ভাঙা নুড়ি পাথর নুড়ি বা পাথর এরম কিছু থাকে তাহলে থাকে। তো অবভিয়াসলি প্রবলেম হবে। বাট শুধু ক্লিন ঘাসের মাঠে হাঁটা কিন্তু ইস অলওয়েজ গুড ফর ইউর ফুট। আচ্ছা, আমাদের ফোন নাম্বারটা আরো একবার বলে দিই 9903059992 এই নাম্বারে WhatsApp করতে পারেন। এছাড়া 22488085 এই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি এসে কথা বলতে পারেন। আমাদের সাথে আজকের যে ডক্টর রয়েছেন তার থেকে আপনারা চাইলে সরাসরি প্রশ্ন করে আপনাদের আজকের পা নিয়ে যদি পা ব্যথার কোনো রকম সমস্যা থাকে সেটা নিয়েও সরাসরি প্রশ্ন করতে পারেন। ডক্টর কুশল নাগ আছেন আজকের আমাদের সাথে কনসালটেন্ট ফুট অ্যান্ড অ্যাঙ্কেল সার্জন। চলে আসতে পারেন। আর এছাড়া আমাদের Facebook লাইভ তো রয়েছেই। Facebook লাইভে এসেও কিন্তু সরাসরি যেটা পারেন সেটা হচ্ছে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। হুম। 100.1 FM গোল্ডের পেজ এবং তার সাথে, সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে আকাশবাণী কলকাতার পেজ। এই দুটো পেজ থেকে সরাসরি চলে আসতে পারেন। 100.1 FM গোল্ডে আরোগ্যতে বন্ধু এসছেন 22488085 এ কে আছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, নমস্কার। বলুন। দিদি ভাই। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। আমি শ্যাওড়াফুলি থেকে অশোক দত্ত বলছি। বলুন। বলুন। আমার বয়স হচ্ছে ৭৪। আমি রাস্তা হাঁটি। তা এই তখন কিছু হয় না। যখন বাড়িতে হয়তো বসে আছি, হাঁটুর সাইডে, বাঁদিকে হাঁটুতে সাইডে নিচে থেকে ওপর পর্যন্ত এই ৮ ইঞ্চির মতো জায়গা আমার লাগে। মানে সবসময় না, আবার অনেকদিন বাদ আমার হাঁটুটা এই ফলস হয়ে যায়। মানে এই দাঁড়িয়ে থাকতে থাকতে এইরকম মানে পড়ে যাবো মনে হয়, চমকে যাই। এটা কেন হয় স্যার একটু বলবেন? নমস্কার। অশোকবাবু, এই যে আপনি আপনার সিম্পটমগুলো ডিসক্রাইব করলেন আর আপনার বয়সের সঙ্গে যদি আমি মেলাই আপনার সিম্পটমগুলো, এটা আপনার হাঁটুর ক্ষয় হচ্ছে। হাঁটুর ক্ষয় মানে হাঁটুর মধ্যে যে কার্টিলেজ থাকে, যে চলতি ভাষায় যেটা আমরা বলি যে ঘিলুটা থাকে, সেটা আস্তে আস্তে শুকিয়ে গিয়ে হাঁটুটা আস্তে আস্তে ঘষছে এবং ঘষছে বলেই আপনার হাঁটুর অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে গেলে এই যে ফলস হচ্ছে আপনার হাঁটুটা, এটা খুব কমনলি হয়। এই বয়সে অনেক পেশেন্টদেরই হয়। তো আপনি
ডাক্তারবাবুর কাছে যান, এক্সারসাইজ, কিছু মেডিকেশনস আছে, কিন্তু ব্যায়াম, এক্সারসাইজ করলে মোটামুটি কন্ট্রোলে থাকবে আপনার এই সমস্যাটা। আচ্ছা, এই যে হাঁটুর ক্ষয় হচ্ছে আপনি বললেন, এক্ষুনি আমাদের ফোনে লিসনারের প্রশ্ন। তো এই যে হাঁটুর সমস্যা, এখন দেখা যাচ্ছে খুব কম বয়সীদের মধ্যেও হচ্ছে। হুম, সেটা কেন হচ্ছে? বা এই যে আর্থারাইটিসটা হুম, দেখা যায় খুব কম বয়সী থেকেই হচ্ছে। আগে যেটা আমরা বলতাম আর্থারাইটিস বা বাত মানে যেটা হুম, বলতাম বয়স্কদের রোগ। হুম। সেটা তো খুব কম এজ থেকেই এখন দেখছি। আরেকটু বলা যায় যে হাঁটুর যত্ন আমরা কি করে নেব? হ্যাঁ, দেখুন এই যে আপনি বললেন যে হাঁটুর বাতটা খুব ইয়াং এজ থেকে দেখা যাচ্ছে, এটা কিন্তু আই ডোন্ট, আমি এই স্টেটমেন্টে এগ্রি করি না। বায়োলজি তো চেঞ্জ করে না। বায়োলজি উইল স্টে দ্য সেম। আমি যাই বলি। আর্থ্রাইটিস কিন্তু এখনো একজন বয়স্ক লোকেদের রোগ। হ্যাঁ, এটা হতে পারে যে আপনার জেনেটিক কিছু লোক আমি দেখি যাদের ৫০ বছরেও আর্থ্রাইটিস হয়েছে, কারো ৭০ বছরে হচ্ছে না বা ৮০ বছরেও হচ্ছে না। কিন্তু ইয়াং এজে আর্থ্রাইটিস ইজ এ মিসনমার। আর্থ্রাইটিস ঠিক বলব না। এতে যেটা হয় হচ্ছে মাসল ওয়েস্টিং হওয়ার জন্য আমাদের হাঁটুর উপরে বা মানে বিগ জয়েন্টস এর উপরে স্ট্রেস পড়ে। দেখুন আজকালকার দিনে সবাই বসে কাজ করে। হুম। কেউ হাঁটাহাঁটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বিশেষ করে না। সিঁড়ি তো ওঠা বন্ধই, সব জায়গায় লিফট। কজনই বা এখন বাজার যাচ্ছি, ছুটে বেড়াচ্ছি, সাইকেল করছি। আগেকার দিনে সাইকেল করে বাজার যাচ্ছে। সেই অনলাইন অ্যাক্টিভিটি গুলো আনিয়ে নেই। নিচ্ছি। সবকিছু অনলাইন হচ্ছে। এখন মাসল অ্যাক্টিভিটি প্রায় কমেই গেছে। মাসল ওয়েস্টিং হলে না জয়েন্ট স্টেবিলিটিটা খুব এফেক্ট করে যায়, এবং জয়েন্ট স্টেবিলিটি এফেক্ট করলেই জয়েন্ট কিন্তু তখন আস্তে, আস্তে পেইন করতে আরম্ভ করে, ক্র্যাম্প হতে আরম্ভ করে, অস্বস্তি হতে আরম্ভ করে। এটার একটাই উপায়, বি অ্যাক্টিভ, স্ট্রেংথেন ইউর মাসলস। যদি অ্যাক্টিভিটি না থাকে, গো টু দ্য জিম। সাঁতার কাটুন, সাইক্লিং করুন, কিছু একটা করুন। কিন্তু ইয়াং এজে দেখবেন এখন সবাই কিন্তু সেডেন্টারি লাইফস্টাইল। কারোর হুম, অ্যাক্টিভ হুম। লাইফস্টাইল তো নেই। তাই জন্য এই সিম্পটম গুলো হচ্ছে, এবং এটা কিছুটা মুখে, মুখে ছড়াতে, ছড়াতে আমরা বলি যে মানে ইয়াং লোকেদের আর্থ্রাইটিস হচ্ছে। ঠিক আর্থ্রাইটিস ইস নট দ্য রাইট ওয়ার্ড। কিন্তু রিউমেটিক আর্থারাইটিস হুম। এটা তো ইয়াং যারা আছে তাদেরও হয়। ইয়েস। তো এটা একটা আলাদা একটা আপনি দরজা খুললেন। হুম। আর্থ্রাইটিস অনেক রকমের হয়। হ্যাঁ? যেটা আপনি বললেন রিউমেটিক আর্থ্রাইটিস, স ওটা একটা রোগ। রোগ মানে হুম। ওটা একটা ইমিউনোলজিক্যাল বা অটোইমিউন রোগ। আর যে আর্থ্রাইটিসটা আমরা চলতি ভাষায় বুঝি সেটা হচ্ছে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, মানে বয়সজনিত ক্ষয়। কাজেই দুটো আলাদা। রিউমেটিক আর্থ্রাইটিস ইয়াং লোকেদের হয়। I completely agree with you. আচ্ছা, অস্টিওপোরোসিস, আর্থারাইটিস হুম। দুটোই কি একই ধরনের রোগ বা উহু। একটা একটার সাথে রিলেটেড? কমপ্লিটলি ডিফারেন্ট। একটা র‍্যাম আর একটা শাম। দুটো কমপ্লিটলি ডিফারেন্ট। অস্টিওপোরোসিস মানে হাড়ের স্ট্রেংথ কমে যায়। অস্টিও আর্থ্রাইটিস মানে জয়েন্ট গুলো ঘষে যায়। দুটো কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, বেশ, আমাদের বেশ অনেক কিছু প্রশ্ন আসছে। আমাদের Facebook লাইভে যেমন প্রশ্ন আসছে ঠিক তেমন ফোনেও আছেন আমাদের লিসনার। একটা Facebook লাইভের প্রশ্নে যাই, তারপরে লিসনারের উহু, কাছে যাব। অনিন্দ্য গুছাই তিনি বলছেন, "আমার ডান পায়ের গ্রেট টেন্ডনের শেষ প্রান্তে গোড়ালির পিছনে ফুলে আছে। হুম, প্রচন্ড ব্যথা, হাঁটতেও খুব হুম। কষ্ট হয়। সুগার নেই। কি করলে এর থেকে উপশম হবে?" দেখুন, এটা দিস ইস দ্য সেকেন্ড মোস্ট কমন কজ অফ হিল পেইন। সবচেয়ে কমন কজ অফ হিল পেইন আমরা ডিসকাস করলাম একটু আগে, প্লান্টার ফ্যাসাইটিস। হুম, তো সেকেন্ড মোস্ট কমন কজটা কি? সেকেন্ড মোস্ট কমন কজটা হচ্ছে অ্যাকিলিস টেন্ডিনাইটিস। যেটা হয় যে ইয়াং লোকেদেরও হয় এটা, শুধু যে বয়স্ক লোকেদের হয় না। যেখানে অ্যাকিলিস টেন্ডনটা আপনার হিলের হাড়ে যখন ইনসার্ট করে, ওইখানে হাড় বাড়ে। হাড় বেড়ে ফুলে আছে, যেরকম কুশাদ সাহেব বললেন। হুম, 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 এবং হুম। যেহেতু ফুলে যায়, হাড় বাড়ে, ওটা যেই পায়ের মুভমেন্টটা হয়, যে ঘষা লাগে, ঘষা লাগার সঙ্গে, সঙ্গে ওটা ব্যথা করতে আরম্ভ করে। তাই ট্রিটমেন্টটাও খুব সিম্পল। কিছু এক্সারসাইজ, কিছু বরফ শেক, কিছু অর্থোটিক্স বলছে, কিছু স্পেশালাইজড শু ওয়্যারও পাওয়া যায়, যেগুলো পড়লে এটা সারবে। তার জন্য উনি নিয়ারেস্ট যিনি ডাক্তারবাবুকে বললে উনি সেরমভাবে ওনাকে ব্যবস্থা করে দেবেন। আমরা এই জুতোর ব্যাপারে মানে হুম, স্পেসিফিক জুতোর ব্যাপারে হুম। যাব। কিন্তু কে আছেন তার আগে লিসনার? লিসনার রয়েছেন। আমরা সরাসরি যাব। লিসনার কে আছেন? হ্যালো? হ্যালো? কে আছেন আমাদের সাথে? না। আ আমাদের সাথে 22488085 এই নাম্বারে আপনারা সরাসরি যুক্ত হতে পারেন, প্রশ্ন করতে পারেন ডাক্তারবাবুকে। পায়ের বা গোড়ালির কোনো রকম যদি সমস্যা থাকে, সেটা নিয়ে সরাসরি আসতে পারেন। বিভিন্নভাবে ফোনে সরাসরি কথা বলতে পারেন। এছাড়া আরো যেটা পারেন সেটা হচ্ছে Facebook লাইভে 100.1 FM গোল্ডের পেজ এবং আকাশবাণী কলকাতার পেজ। এই দুটো পেজে সরাসরি চলে আসতে পারেন। আর কি পারেন? আর পারেন আপনি আমাদেরকে WhatsApp করতে 990305 992। ডক্টর কুশল নাগ আছেন আমাদের সাথে এবং তিনি আমাদেরকে কিন্তু পায়ের ব্যথার যেকোনো ধরনের, তাই তো? পায়ের গোড়ালির ব্যথার যেকোনো ধরনের মানে অসুবিধা পড়লে সেটার মানে কিভাবে উপশম হবে সেটা কিন্তু বলে দিচ্ছেন। আমাদের একটি প্রশ্ন এসছে যারা দেখছেন Facebook লাইভে। শাহিল লস্কর তিনি বলছেন যে, "ঠান্ডা জলে স্নান করলে কি পা ফাটে?" না, সেরকম কোনো এভিডেন্স নেই। ঠান্ডা জল, গরম জলের সেরকম কোনো এভিডেন্স নেই। শুকনো চামড়া হলে পা ফাটবে, কিন্তু ঠান্ডা জলে করার সঙ্গে কোনো ডাইরেক্ট লিঙ্ক নেই। লিসেনার আছেন, হ্যালো? শুনে নিই কে আছেন। হ্যালো। নমস্কার। হুম, হ্যাঁ, বলুন, বলুন, হ্যাঁ, আমি হাওড়া থেকে রঞ্জন কথা বলছিলাম। বলুন। বলুন।
বলছি যে আমার পায়েতে লিগামেন্টের দিকে বা গোড়ার দিকে ধরুন আমি খানিকক্ষণ বাসে দাঁড়িয়ে আছি কি অফিসে কি ব্যাংকে দাঁড়িয়ে আছি, একটু মানে মিনিট 2-3 দাঁড়াবার পরে এই পাটা এমন ব্যথা করে আর এমন ভারী হয়ে ওঠে যে পা ফেলে এগোতে পারি না, বাঁ পাটা খুব সমস্যা হয়। বেশ। উনি বেশিক্ষণ দাঁড়াতে পারেন না, একটু হুম। দাঁড়ালে পায়ে ব্যথা করে। দেখুন এটার অনেক কারণে হতে পারে। মিডফুট আর্থ্রাইটিস হতে পারে, কোনো স্নায়ু বা লিগামেন্টের সমস্যা হতে পারে। তো হিস্ট্রি শুনে আমি ঠিক পিন পয়েন্ট করতে পারছি না যে কারণটা কি? এটার জন্য একবার ওনাকে এক্সামিন করেও দেখতে হবে, আরো ডিটেইলস হিস্ট্রি নিতে হবে। তো হোপফুলি কাছাকাছি কোনো যদি ডাক্তারবাবু থাকে একবার দেখান। আই এম সিউর পায়ের কোনো না কোনো একটা সমস্যার সমাধান উনিও করে দেবেন। আরেকজন আছেন আমাদের ফেসবুক লাইভে প্রশ্ন করছেন, বলছেন, "স্যার আমার ইউরিক অ্যাসিড আছে 7.8, গোড়ালিতে হালকা ব্যথা করে। ইউরিন করার সময় জ্বালা করে। ইউরিক অ্যাসিডের জন্য কি ইউরিনে জ্বালা করতে পারে? জ্বালা করে কি? আর আমার ইউরিন ইনফেকশন নেই, রিপোর্ট করেছি।" না, ইউরিন আর ইউরিক অ্যাসিডের সেরকম কোনো ডিরেক্ট কানেকশন নেই। এটা অন্য কারণে আপনার ইউরিন ইনফেকশন হতে পারে। নট ডিউ টু ইউরিক অ্যাসিড। ফোনে চলে যাই। কে আছেন? হ্যালো? হ্যালো। হ্যাঁ, হুম। বেলগুড়িয়া থেকে লক্ষ্মী মজুমদার বলছি। বলুন। বলছি ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, বলছি যে আমার হাত যখন শুয়ে থাকলে আমার হাঁটু ফুলে থাকে, যেই দাঁড়াতে যাই মানে পা ফেলতে পারি না। আপনার হাঁটু বয়স কত? ভীষণ যন্ত্রণা করে, ব্যথা করে। আপনার হ্যাঁ, বয়স কত? ক্যালসিয়াম বয়স হচ্ছে 65। হুম। হ্যাঁ, কিন্তু আমার সুগার নেই, প্রেশার কম। আপনি নিচে বসতে পারেন? মাটিতে বাবু হয়ে বসতে না পারেন? না 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 হুম, না না না, বুঝে একদম গেছি। বুঝতে পারি না। আচ্ছা দেখুন যেটা উনি বলছেন টিপিক্যাল আর্থ্রাইটিস আবার, হ্যাঁ? নিচে বসতে পারেন না, নিচে বসলে উঠতে পারবেন না। তো ওনার বয়সটাও ম্যাচ করে যাচ্ছে। তো এটা হাঁটুর আর্থ্রাইটিস বয়সজনিত ক্ষয়। আ আমাদের প্রশ্ন করছেন হোয়াটসঅ্যাপে যারা শুনছেন লিসনাররা, সীমা দাস তিনি লিখেছেন, "কি ধরনের জুতো বা চটি পা ভালো রাখতে সাহায্য করে?" এটা যেমন একটা, এর সঙ্গে আরেকটা প্রশ্ন আমরা জুড়ে দিই, যাদের ডায়াবেটিস আছে হুম। তারা কি ধরনের জুতো পরবে? দেখুন আমি সবসময় আমার পেশেন্টদের বলি যে জুতো যদি পরতে হয়, আপনি যদি হাঁটাহাঁটি বেশি করেন, ঠিক আছে? তাহলে দ্য বেস্ট শু ইজ এ স্পোর্টস শু। স্পোর্টস শুর একটা কুশনিং থাকে, অ্যাঙ্কেল অব্দি বাঁধা থাকে, একটা লিগামেন্ট স্টেবিলিটি দেয়। আপনি স্পোর্টস শু পরে সবকিছুই করতে পারেন। বাজার যেতে পারেন, ছুটতে পারেন, মর্নিং ওয়াক করতে পারেন, অফিস যেতে পারেন। যদি বসে কাজ করেন তাহলে ইট ডাজন্ট ম্যাটার হোয়াট শু ইউ ওয়্যার। ডায়াবেটিকদের আমি সেম কথাই বলি। যখনই আপনি কোনো হাঁটাহাঁটি করবেন, কিছু করবেন, স্পোর্টস শু ইজ ইউর বেস্ট সলিউশন। কোন ব্র্যান্ড এসে যায় না। এনি স্পোর্টস শু উইল ডু। ফোনে চলে যাই। কে আছেন আমাদের সাথে? হ্যালো? নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ, শুনছি, বলুন। বলুন। হ্যালো, আমি রায়গঞ্জ থেকে বলছি। বলুন। আমার ডান পায়ে লিগামেন্ট অপারেশন করা আছে। কিছু প্রবলেম হচ্ছে, আমি একটু ডাক্তারের সাথে কথা বলছি। বলুন বলুন, ডাক্তারবাবু, শুনছেন। শুনছেন। আচ্ছা, আচ্ছা। তো ডাক্তারবাবু, আমার 1982 তে ফুটবল খেলতে গিয়ে ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। হ্যাঁ, ঠিক আছে? তো তারপরের থেকে লিগামেন্টে প্রবলেম হয়। হতে লক হয়ে যেত। তারপরে আমি 86 এ অপারেশন করি, ডাক্তার কে এল সরকার, কলকাতা। হুম, খুব সম্ভব ওই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের পাশে ওনার বাড়ি। হুম, যাই হোক, কিন্তু আমার অপারেশন করার পরেও কিন্তু আমি হাঁটুর যে টুইস্টটা হতো সেটা কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে। আর এখন আমার বয়স, এখন আমি খেলাধুলো করি না, আমার বয়স এখন 73 প্লাস। ঠিক আছে? কিন্তু আমাকে এখন দৌড়তেও হয় না, কিছু করতে হয় না, কিন্তু কোনো কারণে যদি পাটা একটুখানি এদিক ওদিক হয় তাতে কিন্তু টুইস্ট হয়ে যায়। এইটা কারণটা কি? আমি তো লিগামেন্ট অপারেশন করেছি 86 এ। দেখুন আপনার কথা শুনে যেটা মনে হলো যে আপনার অ্যাঙ্কেল ইনস্টেবিলিটি আছে। তার মানে যেকোনো কিছু কাজ করতে গেলে অ্যাঙ্কেলটা টুইস্ট হয়ে যাচ্ছে। হুম। তার মানে যে অপারেশনটা হয়েছিল সেটা সেরকমভাবে কাজ করেনি। টুইস্ট হচ্ছে মানে লিগামেন্ট এখনো ডেফিসিয়েন্ট। বেশ। আচ্ছা, এই যে আমাদের পায়ের বিভিন্ন সমস্যা নিয়ে তো কথা বলছি। আমরা যখন শুরু করেছিলাম একদম সকালে ওঠার সমস্যা নিয়ে। কিন্তু অনেক সময় দেখা যায় রাতে যখন ঘুমাতে যাই বা ঘুমাচ্ছি, হঠাৎ করে দেখা যায় পায়ে টান ধরছে। হুম। বিশেষ করে আমরা যাকে চলতি কথায় বলি পায়ের ডিম, সেই পায়ের ডিমে মানে পিছনের অংশটাতে, পায়ের মাসলটাতে এমন টান ধরছে যে ঘুম থেকে উঠে পড়লাম। কেন হয় এটা? দেখুন এই যে মাসল ক্র্যাম্পের সবচেয়ে কমন কারণ হচ্ছে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স। মানে আমার বডিতে তো অনেক রকমের কেমিক্যাল থাকে, তার মধ্যে সোডিয়াম, পটাশিয়াম খুব ইম্পোর্টেন্ট কেমিক্যাল যেগুলো মাসল হেলথের জন্য ইম্পর্টেন্ট। যদি কোনোদিন সোডিয়াম, পটাশিয়ামের উপর নিচে হয় তখন কিন্তু বা কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো ভিটামিন B12 বলুন, অনেক রকম মাইক্রো ম্যাগনেসিয়াম বলুন, সেগুলোর কম বেশি হলে কিন্তু এই মাসল ক্র্যাম্পগুলো রাত্রিবেলা খুব কমনলি দেখা যায়। আরেকটা কারণে হতে পারে যদি ওভার স্ট্রেসড হয়ে যায়। যেদিনকে মনে করুন আপনি দিনে ৫,০০০ স্টেপ হাঁটেন, সেদিন ঘুরতে গিয়ে ২০,০০০ স্টেপ হেঁটে ফেললেন।
তখন কিন্তু দিতে পারবে না, সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা শোয়ার সময় পায়ে ক্র্যাম্প হবে। তো এটা যদি হয় তাহলে দেখতে হবে কি কারণে হচ্ছে। যদি ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হয় তাহলে ইলেক্ট্রোলাইট সাপ্লিমেন্ট করলে হয়ে যাবে। কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস পাওয়া যায় যেটা মাসল হেলথ এর জন্য আমরা দিয়ে থাকি, সেগুলো খেলে ক্রনিক পেইন গুলো কমবে। আর যদি সত্যি ওভার স্ট্রেস এর জন্য হয় তো সেটা করবেন না। আরেকটা কথা বলি, এই যে কথা বলছিল রাতে ঘুমের মধ্যে, আর ইতিমধ্যে আমাদের প্রচুর লিসনাররা প্রশ্ন করছেন, কোয়েশ্চেন ব্যাংক তৈরি হয়ে গেছে। আমরা সেগুলোতে থাকবো। তবে তার আগে বলি, এটা তো বলল টান লাগা, কিন্তু হুম। পায়ে ঝিঝি লাগে? হ্যাঁ, দেখুন পায়ে ঝিঁঝি লাগাটা খুব ইন্টারেস্টিং আপনি যে পা মুড়িয়ে বসে আছেন বা পা কোনো একটা পশ্চারে বসছেন যেটা আপনি জেনারেলি বসেন না। ঠিক আছে? তো উঠতে গেলে দেখবেন পাটা একদম ঝিঝি ধরে গেল, উঠতে পারছেন না। মনে রাখবেন এই যে জয়েন্ট গুলোকে ক্রস করছে অনেক রকমের ভেসেলস। ভেসেলস মানে আর্টারি, ভেইন যেগুলো আপনার পায়ে ব্লাড সাপ্লাই করে। আমি যদি কোনোদিন বেশি পা মুড়ে বসি বা যে পজিশনে বসি যেটা আমি বসে অভ্যস্ত নই, এই ব্লাড ভেসেল গুলো ক্ষণিকের জন্য পার্শিয়ালি অবস্ট্রাক্টেড হয়। ফুল অবস্ট্রাকশন হয় না, পার্শিয়ালি হয়। তাতে কি হয়? ব্লাড সাপ্লাই কমে গেলে পায়ের তলার মাসল গুলো কিন্তু আস্তে, আস্তে শিথিল হতে আরম্ভ করে এবং ওঠার সময় তখন এই মনে হয় যে পাটা যেন লক হয়ে গেল। আবার পাটা সোজা করবেন, কিছুক্ষণ পরে আবার ব্যাপারটা ইজি হয়ে যায়। সো তাহলে কি বেসিক্যালি করতে হবে তখন? কিছুই না। পাটা সোজা করে বসুন, ৫ মিনিট দিন। ইট উইল গো অ্যাওয়ে অন ইটস ওন। ওটা কিছু করার দরকার নেই আপনার। এটা একটা পশ্চারাল, মানে কি বলুন তো, এই আর্টারি গুলো কিঙ্ক হয়ে যায়। ব্লাড সাপ্লাই কমে গেল, ব্যথা হলো, পা সোজা করলেন, সাপ্লাই রেস্টোরড, ব্যথা চলে গেল। ১ম এ শুভ্রদীপা সিনহা হুম। তিনি লিখছেন, নি ক্যাপ কতক্ষণ পরা উচিত? দেখুন, নি ক্যাপটা বেশিক্ষণ পরাটা বুদ্ধিমানের কাজ নয়। তার কারণ হচ্ছে এটা আপনার হাঁটুর লাঠি। নি ক্যাপটা কেন দেওয়া হয়? এটা সাপোর্ট হিসেবে। হ্যাঁ, ইমিডিয়েট পেইন হচ্ছে, কিছু ইনজুরি হয়েছে, নি ক্যাপ পড়ছে কিছুদিনের জন্য, ভেরি গুড, নো প্রবলেম। বাট এটাকে ১০-১৫ দিন, মাসখানেকের বেশি পড়বেন না। তাহলে কি হয়? প্যারাডক্সিক্যালি মাসল ওয়েস্টিং হয়ে ব্যথাটা কিন্তু সারতে চাইবে না। টেম্পোরারিলি পড়ুন, পার্মানেন্টলি প্লিজ পড়বেন না। বেশ, আমরা যেরকম প্রশ্ন পাচ্ছি ঠিক তেমন কিন্তু একজন প্রশ্ন না করে বরং আপনাকে জানিয়েছেন যে তার হচ্ছে কর্ন হয়েছিল এবং আপনাকে দেখিয়েছে সেটা রিমুভ হয়েছে। ধন্যবাদ জানিয়েছেন অভয় কিন্তু মান্না। আমরা এখানে প্রশ্ন আবার একটা তৈরি করে নিচ্ছি, ঠিক। যে এই যে কর্ন হচ্ছে পায়ের নিচে, হুম, এর চিকিৎসা কি? ঘরোয়া চিকিৎসা, অনেকটা ওই কর্ন মানে লাগিয়ে তুলে দেওয়া, হ্যাঁ, সেটা নাকি কোনো চিকিৎসা মানে আছে? অভয় মান্না উত্তর পেয়ে গেছেন ডাক্তারবাবুকে দেখিয়ে। আমরা দেখ উত্তর চাইছি সবার দেখুন জন্য। কি হয় জানেন তো, এখন একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে যে কর্ন হলেই আমরা দোকানে যাই এবং একটা কর্ন ক্যাপ কিনে লাগাই, বা কিছু ক্রিম পাওয়া যায় বা কিছু লিকুইড পাওয়া যায় যেগুলোতে স্যালিসাইলিক অ্যাসিড থাকে। লোকে ঘুরিয়ে দেখে না কেমিক্যালটা কি, বুঝলেন? হুম। স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু একটা অ্যাসিড, মাইল্ড অ্যাসিড বাট অ্যাসিড নানদালেস, যেটা দেখবেন পিঁপড়ের কামড়ে থাকে। ফরমিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, এগুলো কিন্তু অ্যাসিড। বেশি স্যালিসাইলিক অ্যাসিড লাগালে কি হয়? স্যালিসাইলিক কি করে? ওটা আপনার চামড়াটাকে জ্বালিয়ে দেয়। চামড়াটা জ্বলে গিয়ে খসে পড়ে যায়। অনেক সময় কাজ করে, কিন্তু বেশি লাগালে চামড়ার আশেপাশে জ্বলে গেলে তখন ওটা একটা ক্ষত হয়ে পরিণত হয়ে যাবে, স্পেসিফিক্যালি ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স আমি বলি খবরদার লাগাবেন না। তাই ঘরোয়া চিকিৎসা এটা নয়। দ্য অনলি ওয়ে টু গেট রিড অফ এ কর্ন ইজ অফলোডিং, এবং সেটা বলার আগে বুঝতে হবে কর্নটা হচ্ছে কেন। দেখবেন যারা ওয়েট লিফটিং করে বা গাড়ি চালায়, বাইক চালায়, তাদের হাতগুলো দেখবেন, হাতের এখানে নাকেলসের এখানে পুরো কড়া পড়ে আছে। তার মানে কি? প্রেশার পড়লে কড়া হচ্ছে। কোনো বাজে জুতো পরলেন, খালি পায়ে বেশিক্ষণ কোনোদিন হাঁটলেন, প্রেশার পড়লে কড়া হবে এবং প্রেশারটাকে অফলোডিং করলে বা প্রেশারটাকে মাইনাস করলে কড়াটা চলে যাবে। তো কর্ন কাটিং অ্যান্ড অফলোডিং আর দ্য অনলি 2 ওয়েজ অফ ট্রিটিং এ কর্ন। বাকি সেরকম ভালো উপায় নেই। বলছেন কৃষ্ণেন্দু ব্যানার্জি, কর্মজীবনের শুরুতে বিনা স্টেশনে ট্রেনে লাফাতে গিয়ে ডান গোড়ালি মুচকে যায়। হুম। তখনই ব্যথানাশক ওষুধ খেয়ে সারে, কিন্তু ২৫-৩০ বছর এখন ওই জায়গায় যন্ত্রণা করে। প্রেশার সুগার নেই। দেখুন, এতদিনের যখন হিস্ট্রি, নিশ্চয়ই জয়েন্টে কিছু ক্ষত আছে যেটা আ সাহেব যদি একটা এক্স-রে করে নতুন লোকাল ডাক্তারবাবুকে দেখান তাহলে বুঝতে পারবেন যে কোনো একটা ক্ষত আছে, তার জন্য হয়তো সমস্যা হচ্ছে এবং আই এম সিউর এটা সমাধানও আছে। একবার জানতে হবে এক্সাক্টলি হয়েছেটা কি। এই যে পা মুচকে যাওয়ার কথা হুম, বলল, এটা থেকে আসি আরেকটু প্রশ্নে। সেটা যদি হঠাৎ করে চলতে গিয়ে কারোর পা মুচকে যায়, হুম। আব তাহলে সে কি করবে তৎক্ষণাৎ? মানে মালিশ করবে? নাকি ছুটে গিয়ে জল দেবে? নাকি গরম সেঁক দেবে? নাকি ঠান্ডা সেঁক দেবে? করণীয় কি? কিচ্ছু না। বরফ নেবে আর বরফ দেবে। বেশ, মানে বরফ কাছাকাছি যেখান একদম। থেকে বরফ ওষুধের পাবে। দোকান, জুসের দোকান, যেখানেই আপনি বরফ পাবেন, বরফ দেবেন। ইমিডিয়েটলি বরফ দিলেই ১০-১৫ মিনিট বরফ দিলে ব্যথাটা কমবে এবং তারপরে অ্যাক্টিভিটি যেটা করছেন সেটা বন্ধ করে বাড়ি যান। ৪-৫ দিন রেস্ট নিন, বরফ দিন, কমে যাবে। তারপরে যদি আপনি খেলাধুলো করতে আরম্ভ করেন বা ওটা নিয়ে যদি আরো ২ কিলোমিটার হুম, হাঁটেন তাহলে হুম। কিন্তু ওটা বাড়বে। আ আমাদের যাদবেন্দ্র পন্ডা তিনি লিখছেন যে, আমার রিউমেটিক আর্থারাইটিস এর জন্যে ডান
ডান হাঁটুতে প্রচন্ড ব্যথা, টানা হাঁটতে গেলে এবং একটানা বসে উঠতে গেলে খুবই কষ্ট হয়। ডাক্তারবাবু সুপ্রাকল K2 এবং মেগা ফ্রিফ্লেক্স এবং আপরাইজ D3 দিয়েছেন। এটা টানা কতদিন পর্যন্ত খাওয়া যেতে পারে? দেখুন যে ওষুধগুলো আপনি খাচ্ছেন সেগুলো ক্যালসিয়াম, ভিটামিন ডি, কিছু জয়েন্ট সাপ্লিমেন্ট। কিন্তু আমার মনে হয় না, যেহেতু আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, এই ওষুধগুলোকে আপনার লং টার্মে খুব একটা বেশি লাভ হওয়ার কারণ আমি দেখছি না। আপনি ডাক্তারবাবুকে কাছে যান, তিনি যদি এক্স-রে করে হাঁটুর যদি সত্যিই খুব খারাপ অবস্থা হয় তাহলে তার অনেক রকমের উপায় বা চিকিৎসা আছে। কিন্তু এই ওষুধগুলোকে আমি ডাইরেক্টলি সেরকম কোনো হাঁটুর ইমপ্রুভমেন্ট দেখব না। মানে এক্সপেক্ট করছি না। বেশ। আমাদের আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। কিছু জায়গায় শোনা যায় যে গোড়ালির ব্যথা নাকি হৃদরোগের সাথে কানেক্টেড। এটা কি সত্যি না মিথ? লেট মি রিফ্রেজ দ্যাট। পায়ের ব্যথা হৃদরোগের সঙ্গে কানেক্টেড, হুম। নট গোড়ালির ব্যথা। এবার এটা মানে খুব পায়ে ব্যথা হলে কি আমরা ধরে নেব যে হার্টের কোনো সমস্যা? না, হতেও না। পারে। সো আমি আমি আসছি নেক্সট পয়েন্টে। আমি ভয় দেখাতে চাই না লোকেদেরকে। এক রকমের আমরা তো হার্টে শুনি হার্টে ব্লক হয়েছে, তাই না? হার্টে আর্টারিতে ব্লক হয়েছে, হার্ট অ্যাটাক হচ্ছে। সেটা কিন্তু পায়ের আর্টারিতেও ব্লক হয়, রাইট? এবং হুম। এটা মেজরিটি ক্ষেত্রে যাদের হার্টে আছে তাদের পায়ে হয়, পায়ে আছে তাদের হার্টে ডেফিনিটলি হয়। এটা একটা কানেকশন আছে। এটাকে বলি আমরা ক্রিটিক্যাল লিম্ব ইসকিমিয়া বা পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ, যেটা ডায়াবেটিকদের খুব কমনলি হয়। হৃদরোগও হয়, পায়ের আর্টারিও ব্লক হয়। তাই জন্যে যেরকম অ্যানজাইনা পেন বলি, ছুটতে গিয়ে বুকে হাত দিয়ে বসে পড়লেন, ওই পেশেন্টদেরকে বেশিক্ষণ হাঁটলে ওরা হাঁটতে পারেন না, বসতে হয়, পাটা একটু টিপে মালিশ করতে হয়, তো ব্যথাটা কমলে আবার হাঁটতে হয়। সো কানেকশন আছে। আরো বেশ। একটা প্রশ্ন, যে হাঁটার কথা বারবার বলছেন, হুম। যে আমরা অনেক সময় যখন হাঁটা শুরু করেন অনেকে, হুম, কিছুটা হাঁটতে হয়তো ২৫ মিনিট হাঁটলো। হুম, হাঁটতে দেখা যাবে এমনি হাঁটতে তো ভালো লাগছে কিন্তু হাঁটুতে ব্যথা করছে। হুম। তাহলে একজন মানুষ তার কতক্ষণ হাঁটা উচিত? দেখুন, এটা আপনার নিজের পেইন টলারেন্স এর উপরে। আমি সবসময় পেশেন্টদেরকে বলি, "There is no fixed rule." যেটা আপনার শরীর সইবে সেটা করবেন। তবে এটা ঠিক যে যারা একদম হাঁটার অভ্যেস নেই তারা যদি ১ম দিন ২৫ মিনিট হাঁটে তাদের ব্যথা করবেই। ট্রিকটা হচ্ছে রোজ একটু করে বাড়ানো। আজ ৫ মিনিট, সপ্তাহখানেক পরে ১০ মিনিট, তারপরে ১৫ মিনিট করে বাড়িয়ে যতটা আপনার শরীর দিচ্ছে ততটা করুন। No two person is the same. So there cannot be one single rule for everyone. সকালে হাঁটা ভালো না সন্ধ্যেবেলা? সকাল ইজ দ্য বেস্ট আমি মনে করি। তার কারণটা হচ্ছে যে সকালবেলা আপনার বডির মেটাবলিজম ফ্রেশ থাকে, নতুন করে শুরু করছেন। ইভনিং এ কি হয়, একটা ফ্যাটিক অলরেডি সেট ইন করে, সারাদিন আপনি কাজ করেছেন, মেন্টাল একটা ফ্যাটিক থাকে, ফিজিক্যাল ফ্যাটিক থাকে। মর্নিং ইজ অলওয়েজ দ্য বেস্ট। তবে হ্যাঁ, সকালে যদি আপনার সময় একদমই না হয়, প্লিজ বিকেলে হাঁটুন। না হাঁটার থেকে বিকেলে হাঁটা ভালো। ঠিক তাই। মানে এইরকমভাবেই আমাদের জুতো নিয়ে একটু আগে কথা হচ্ছিল। হুম, যে কিরকম জুতো পরবো আর কিরকম জুতো পরবো না। তো এই শীতের সময় তো বাড়িতে অনেকেই হুম, চটি জুতো পরে থাকেন। হুম। সেটা কি ঠিক? মানে বাড়িতে থাকলেও পায়ে কি সবসময় জুতো পরে থাকাটা ঠিক? হ্যাঁ, না, না মানে দেখুন আমাদের বাড়িতে সারফেসটা কি দেখতে হবে আমাকে, না? আমার সারফেসটা যদি গ্রানাইট হয় বা টাইল হয়, ঠান্ডা তো এই শীতের কালে ঠান্ডা পায়ে তো অসুবিধা হবেই। তো I would prefer কি চটি না পড়েতে কোনো ক্ষতি নেই। ডেফিনিটলি পড়ুন। চটি পড়লে এট লিস্ট পায়ের দেখুন এই যে এক্সপোজ সারফেস পা, টাক মাথা এখান থেকে সব হিট লস হয় তো। তাই না? শীতকালে। সো ইফ ইউ কিপ ইট কভারড, হিট লস কম, ইউ উইল ফিল মোর কমফোর্টেবল। তাই সেই দিক থেকেও পায়ে চটি পড়া কিন্তু ঠিক। বেশ। আমাদের আরো বেশ কিছু বন্ধু আছেন যারা আমাদের Facebook লাইভে প্রশ্ন করছেন। তবে পা ফাটলে কি করা উচিত? কি করে পা ভালো আলোচনা থাকবে? এটা হয়েছে। আমরা অনেকবার হুম। আলোচনা করেছি। বিবেকানন্দ দাস এই প্রশ্ন করেছিলেন। Facebook লাইভটাও পরে দেখে নিলে আবার উত্তরটা পেয়ে যাবেন। ঠিক। আমি অন্য একটা প্রশ্ন করি এই জুতো নিয়েই। মেডিকেটেড শুজ কি? কেন হুম। পরব? দেখুন মেডিকেটেড শুটা একটা নাম। হ্যাঁ, যেমনি ডক্টর শু। আমার কাছে অনেকেই বলে, "ডাক্তারবাবু আমি হুম, ডক্টর শু পড়েছি।" বলে, "একটা জুতো দেখাও।" আমি বলি, "এটা এর মধ্যে ডাক্তারিটা কোথায়?" They don't have an answer, I don't have an answer. This medicated shoe টা একটা মিসনোমার। এটা খুব একটা চলতি মার্কেটিং হিসেবে মেডিকেটেড শু বলেছে। যেটা আমি বলি একটা মেডিকেল কম্পোনেন্ট, সেটা হচ্ছে শুয়ের যে সারফেসটা, সেটা যদি আপনার পায়ের আকারের সঙ্গে মেলে সেটা ইজ আ আইডিয়াল মেডিকেটেড ইউ নো হুম। আ কোট আনকোট মেডিকেটেড শু। তার জন্য স্পেসিফিক্যালি আপনাকে কাস্টম ইনসোলস বা সেরকম করতে হবে। এরকম কোনো রেডিমেড জুতোতে মেডিকেটেড বলাটা কিন্তু অন্যায় হবে। উচিত নয়। আর ওই বেশ। আকুপাংচার মতো থাকে হুম, জুতোর নিচে, সেটা কি হ্যাঁ। পরা উচিত? দেখুন সেটা অনেকের আরাম লাগে, অনেকের ভালো লাগে না। যদি আরাম লাগে নিশ্চয়ই পড়ুন। এটার কোনো উচিত অনুচিত নেই। অ্যাকুপাংচার ইজ অল্টারনেটিভ মেডিসিন। আমারও সেরকম আইডিয়া নেই যে অ্যাকুপাংচার সত্যিই কোনো লাভ হয় কিনা। আপনার যদি আরাম লাগে, ভাল লাগে, প্লিজ ডু ইট। ইতিমধ্যে লিসনার রয়েছেন আমাদের সঙ্গে। কে সরাসরি যাব আছেন? তার কাছে। হ্যালো। নমস্কার। হ্যালো, হুম, আমি মহাশতলা
অন্যান্য থেকে বিশ্বনাথ মন্ডল বলছি। বলুন। বলুন। আমার আমার বয়স এখন ৭৪। হুম। তো আমার বাঁ পায়ে হাঁটুটা ক্ষয়ে গেছে। তো তাতে অতটা অসুবিধা হচ্ছে না। কিন্তু ডান পায়ে আমার ওই নার্ভ কোনো সময় যদি একটু সরে যায়, তখন আমি পা তুলতে পারি না। আর পা ধরে আমাকে তুলতে হয়। এটা কি উপায় আছে? একটু বললে ভালো হয়। দেখুন আপনার যে নার্ভের সমস্যার কথা বলছেন, যদি কোনো নার্ভের যদি প্যারালিসিস হয় বা কোনো নার্ভের চাপ পড়ে, তাহলে এই সমস্যাটা হয়ে থাকে। আপনি আপনার কাছাকাছি যিনি নিউরোলজিস্ট ডাক্তারবাবু আছে একবার দেখান। এটার অনেক ওষুধ পাওয়া যায়। খেলে আই এম সিউর আপনি ভালো হয়ে যাবেন। আমাদের আরো বেশ কিছু লিসেনার আছেন। কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ দাদা, আমি পায়েল ব্যানার্জি বলছি বেলপুরি থেকে। বলুন। হ্যাঁ দাদা, বলছি যে ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন করবো। তো আমারই এটা সমস্যা, সেটা হচ্ছে আমার 28 বছর বয়স এখন। তো আমি পাটা কি হয় ডাক্তারবাবু, শীতকালে, গরমে হয় না, পায়ের ওপরের পাতাটা না শীত আসলেই না পুরো ফুলে যায়, মানে যেরকম মানে পুরো টোপলা মতো হয়ে ওপর দিকটা ফুলে যায় পায়ের পুরো পাতাটা। এইটা। আর আরেকটা ডাক্তারবাবু, আরেকটা প্রশ্ন করবো যে এই জুতোর ব্যাপারটা অনেকে বলে না, মানে শু ব্যবহারের ক্ষেত্রে, তো পায়ে ব্যথা অলরেডি হয়ে গেছে, তারপরে শু ব্যবহার করা এটা কতটা জাস্টিফাই, মানে খুব একটা কাজে দেবে কি? এটাই জিজ্ঞেস, এই দুটো প্রশ্ন ছিল। দেখুন আপনার এই যে পা ফুলে যাবার যে এটা শীতকালে হচ্ছে, এটা অনেক কারণে হতে পারে। বাট শীতকালে যেটা মোস্ট কমনলি হয় ওয়াটার রিটেনশন হয়। কারণ আমাদের সোয়েটিংটা কমে যায় আমাদের হুম, বডিতে। হুম। তো শীতকালে যে সেম অ্যামাউন্ট অফ ওয়াটার ইনটেকে সোয়েট করেন না। তো সেই জলটা জমলে অনেক সময় ডিপেন্ডেন্ট এডিমা মানে পায়ের পাতা ফুলতে পারে। তো তার জন্য অনেক রকমের ওষুধ পাওয়া যায়, অনেক রকমের থেরাপি করা যায়। আর জুতোর যেটা বলছেন, আপনি যদি অ্যাক্টিভ হন, সারাদিন কাজ করেন, ঘুরে বেড়ান, তাহলে মোস্ট লাইকলি স্পোর্টস শু বা কোনো আ ওই স্লিপ অন স্পোর্টস শু পড়ুন। তাহলে আপনি পায়ে একটা আরাম পাবেন, ব্যথাটা কমবে। আমাদের ফেসবুক লাইভেও বেশ কিছু প্রশ্ন আছে। তার মধ্যে একজন বলছেন, শোবার সময় পায়ে ব্যথা হয় রাত্রিবেলায়। লিপিকা চ্যাটার্জি। দেখুন এটা খুব ভেগ সিম্পটম। একটু স্পেসিফিক হলে ভালো হতো। যে শোয়ার সময় পায়ে ব্যথা বলতে যেটা আপনি বললেন, পায়ের হুম, ডিমে হুম, ব্যথা, হুম, আমিও হুম। তো সেটাই অ্যান্টিসিপেট করে বলছি। তার জন্য যেটা বললাম যে হুম। ২-৩ টে জিনিস চেক করে নিতে হবে। ইলেক্ট্রোলাইট দেখতে হবে, এক্সেসিভ অ্যাক্টিভিটি করেছেন দেখতে হবে, কোনো মাসল নিউট্রিয়েন্ট যদি কম থাকে সেটা খেতে হবে। তাহলে আই এম সিউর সেই ব্যথার উপশম হয়ে যাওয়া উচিত। পায়ের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাইজের আঙুল থাকে। হুম, হুম, তাতে কোনোটা ছোট, কোনোটা বড়। হুম, আবার কোনোটার ক্ষেত্রে ১ম আঙুলের থেকে ২য় আঙুলটা বড়। হুম। তাতে কি কোনো অসুবিধা হয়? না দেখুন, কমনলি যেটা আমরা বলি দ্যা লংগেস্ট টো ইস ইউর সেকেন্ড টো। লংগেস্ট টো ইস ইউর সেকেন্ড টো দেখবেন আপনার হাতেও দ্যা লংগেস্ট ফিঙ্গার ইস ইউর মিডল ফিঙ্গার। তো এটা দ্যাটস দ্য ওয়ে আমাদের বডি ডিজাইনড। তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নেই। তবে হ্যাঁ, এটা তো একটা অ্যানাটমিক্যাল ভ্যারিয়েশন হতেই পারে যে অনেকের একটা টো হয়তো এক্সেসিভলি লম্বা। তখন জুতো পরতে অসুবিধা হতে পারে বা পায়ে জুতোয় ঠোকা লেগে ব্যথা করতে পারে। অনেকের পা খুব ব্রড হয়, ঠিক সাইজের শু পাওয়া যায় না। তো এগুলো অ্যানাটমিক্যাল ভ্যারিয়েশন। সেটাতে কোনো ঠিক ভুলের ব্যাপার নেই এটাতে। মানে ফেসবুক লাইভে প্রশ্ন আছে। মানে আমাদের এত প্রশ্ন, আমরা যে কোনো কিছু বলবো তার আগে প্রশ্নগুলো আমাদের এত ঝাঁকে ঝাঁকে যে সেটার আলাদা করে অন্য কিছু বলার আমরা সময় পাচ্ছি না। 100.1 এফএম গোল্ডে শুনছেন আরোগ্য। মৌসুমী বিশ্বজিৎ রয়েছেন ডক্টর কুশল নাগ। সরাসরি ফোনে কেন লিসেনার আছেন? হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি রায়গঞ্জ থেকে বলছি। বলুন। বলুন, হ্যালো। বলুন। বলছি ডাক্তারবাবু, আমি একটু আগে কথা বলেছিলাম। তো ৮৬ তে লিগামেন্ট অপারেশন হয়েছে। এখনো টুইস্ট হচ্ছে হাঁটু। হ্যাঁ, কিন্তু আপনি অ্যাঙ্কেলের সাথে কি সম্পর্ক বললেন সেটা আমি ওটা ক্লিয়ার হয়নি। একটুখানি বুঝিয়ে আপনার বলুন। কোনটা টুইস্ট হচ্ছে? হাঁটু টুইস্ট হচ্ছে না অ্যাঙ্কেল টুইস্ট হাঁটু হচ্ছে? হাঁটু হা না, হাঁটু টুইস্ট হচ্ছে। ও আমি তাহলে ভুল বুঝেছি। আমি ভেবেছি আপনার অ্যাঙ্কেল টুইস্ট হচ্ছে। যদি হুম। হাঁটু টুইস্ট হয়ে থাকে তাহলে একবার লোকাল ডাক্তারবাবুকে দেখান, এক্স-রে করে দেখুন হাঁটুতে কোনো ক্ষয় আছে কিনা। থাকলে সেটা তার চিকিৎসা নিশ্চয়ই করা যাবে। কিন্তু একটা প্রাথমিক এক্স-রে করলে আমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে ফেসবুক লাইভের প্রশ্নে চলে যাই আমরা। একদম, একদম। ফেসবুক লাইভে প্রশ্ন করছেন যে অস্টিও আর্থারাইটিস এর জন্য কি করা উচিত? হাঁটুতে প্রচুর ব্যথা, তার জন্য কি করা যাবে? ডক্টর দেখিয়েছি কিন্তু বলছেন যে কিছু ট্রিটমেন্ট নেই। পরে নি রিপ্লেসমেন্ট করতে হতে পারে। এর বাইরে কিছু ট্রিটমেন্ট আছে কি? প্লিজ জানাবেন। ফেসবুকে নাম রয়েছেন বিভু সাধু। দেখুন, ডাক্তারবাবু যখন বলেছে পরে করতে হবে তার মানে এক্ষুনি দরকার নেই, তাই তো? তো এক্ষুনি যখন দরকার নেই তাহলে সুস্থ হওয়ার সবচেয়ে ইজি উপায় হচ্ছে ব্যায়াম করুন। আপনি যদি আপনার কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, কাফ মাসলকে স্ট্রেংথেন করতে পারেন, ব্যথা কমবে। লাইফস্টাইল মডিফিকেশন, ওয়েট রিডাকশন করলে অনেকটা সুস্থ থাকবেন, সেটা করুন। ফোনে চলে যাই। কে আছেন আমাদের হ্যালো। সাথে? হ্যালো, নমস্কার দাদাভাই, দিদিভাই। নমস্কার। আর স্যারকেও নমস্কার। আমি নমস্কার। আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি। বলুন। বলছি স্যার,
স্যারকে বলছি স্যার এরকম আর্থ্রাইটিস কি মানে ভালো হবে না? আর আর্থ্রাইটিস যে ধরেছে আমার হয়েছিল প্রথম হাতের বুড়া আঙুলের জয়েন্ট থেকে শুরু হয়েছিল। আমি একটা ডাক্তারের কাছে গেলাম, সে ব্লাড টেস্ট করে এই রয়েই গেল। আমি রয়ে গেল মানে স্যার কি? বলছে আর্থ্রাইটিস এ রয়েই গেল। তার মানে সারবে না আর। আপনার বয়স তাহলে কত? সেই থেকে আমার বয়স এখন ৬৭ আর আমার এটা হয়েছে ওনার ২৮ বছর বয়স থেকে হয়েছে। আচ্ছা, দেখুন মানে আর্থ্রাইটিস চিকিৎসা চালিয়ে গেছি আমি। বুঝলাম। আচ্ছা দেখুন আর্থ্রাইটিস যদি আপনার হয়ে থাকে রাজপুরের পজিশনে আমি আরামবাগ নার্সিংহোমে ভর্তি ছিলাম, ওখান থেকে ট্রান্সফার করলো মেডিকেল নিল না, ওখান থেকে চলে গেলাম পিজি এক মাস আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা আপনি শুনে নিন। দেখুন আর্থ্রাইটিস যদি আর্থ্রাইটিস অনেক রকমের হয়, যেটা এমনি বিশ্বজিৎ বাবুর সঙ্গে ডিসকাস করছিলাম। যদি বয়সজনিত ক্ষয় হয় তাহলে সেটার সত্যি কোনো চিকিৎসা নেই, কারণ আপনার শরীরটা তো একটা মেশিনটা পুরনো হচ্ছে, কলকবজাগুলো একটু আওয়াজ করবে, আর্থ্রাইটিস ঘষাঘষি হবেই। কিন্তু যে রিউম্যাটিক আর্থ্রাইটিস বা যেগুলো আমাদের অটোইমিউন আর্থ্রাইটিস, সেগুলোর কিন্তু চিকিৎসা আছে। যে আমাদের দেখতে হবে যে আপনার হয়েছে এক্স্যাক্টলি কি, তাহলে সেইভাবে আমরা চিকিৎসা করতে পারবো। আচ্ছা, এরপরে চলে যাব আমরা আমরা আরো একটা প্রশ্নে। রঞ্জন Facebook দাসের হ্যাঁ, রঞ্জন দাস প্রশ্ন করছেন, হাঁটু কট কট করে আওয়াজ হচ্ছে, ডাক্তারবাবু হাঁটতে খুব কষ্ট হচ্ছে। এটা হাঁটুর অনেকের ক্ষয় কিন্তু সেম হচ্ছে, শোনা আপনার যায়। হাঁটুর ক্ষয় হচ্ছে আপনার আর্লি স্টেজ বা মডারেট স্টেজ, এটা এক্সরে করলে বুঝতে পারবেন। সেম উত্তর, এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন, ওয়েট রিডাকশন, সুস্থ থাকবেন তাহলে। চলে যাই। কে আছেন লিসেনার আমাদের হ্যালো। সাথে? হ্যালো, বলুন। নমস্কার। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। বলছি নামটা? অর্থোপাইটিস এই রোগটা কি? কি রোগ? আপনার নামটা একটু বলুন। হ্যালো, আমি ব্যারাকপুর থেকে মধুপাল বলছিলাম। হ্যাঁ, বলুন প্রশ্নটা এবার। মানে আমার ওই হাতের আঙুলের গাঁটে গাঁটে ব্যথা এবং আঙুল ফুলে লাল হয়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার লাল হচ্ছে এরকম। তা আমি ডাক্তার দেখিয়েছিলাম, তা অর্থোপাইটিক্স বলছে। এবার ওটা রোগটা কি রোগ আসলে? একটু যদি বলেন। দেখুন অর্থোপেডিক বলে তো কোনো রোগ হয় না, হয়তো অস্টিও আর্থ্রাইটিস বলেছে আপনাকে, আপনি হয়তো ওটাকে ভুল বুঝেছেন। এই যে হাত ফুলে যাচ্ছে সেটার অনেক কারণে, মোস্ট লাইকলি কোনো অটোইমিউন আর্থ্রাইটিস হচ্ছে। ডাক্তারবাবুকে দেখান, ব্লাড টেস্ট করুন, ধরা পড়লে ওষুধ খেয়ে ভালো হয়ে যাবেন। বরুণ সিনহা উনি বলছেন, আমার রাইট লেগের অ্যাঙ্কেলে সকালে পেন হয়, কিন্তু লেফট অ্যাঙ্কেলে কোনো সমস্যা নেই। কেন হচ্ছে এটা? দেখুন কোথায় পেন হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাঙ্কেলটা তো একটা বড় জায়গা, হুম। অ্যাঙ্কেলের পিছন দিকে, নিচের দিকে, ভেতর দিকে কিছু নিশ্চয়ই সমস্যা আছে। এক্সাক্ট সাইট বা লোকেশনটা জানতে পারলে আরো ভালো উত্তরটা দিতে পারবো আমি। এবারে একটা বড় প্রশ্ন। নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। বছর ৩ আগে হাই সুগারের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। বছর ১.৫ আগে শ্বাসকষ্টজনিত রোগে আবার ভর্তি হতে হয়েছিল। তখন থেকে ডাক্তারবাবুর নির্দেশে সুগারের ওষুধ বন্ধ আছে। হয়তো সুগারের জন্যেই ডাক্তারবাবুকে প্রশ্ন করা সত্ত্বেও বলেননি, ডান চোখের দৃষ্টি গেছে। হার্টের সমস্যাও দেখা দিয়েছে। আমার প্রেশার বরাবরই ২০০-র ওপরে থাকে। বর্তমানে কার্ডিওলজিস্টের অধীনে থাকায় প্রেশার ১৫০ বা ১৭০ থাকে। ডাক্তারবাবুর নির্দেশে রোজ প্রেশার মাপে। আমার প্রশ্ন, পায়ের চেটো প্রচণ্ড জ্বালা করে আর পা শিরশির করে, বিশেষ করে রাতে শুতে যাবার সময়। এটা বেশি করে টের পাই। বর্তমানে ডাক্তারবাবুর নির্দেশ মতোই রোজ ঘুমের ওষুধ খাই। তা সত্ত্বেও ঘুমের ব্যাঘাত ঘটে। এগুলো কেন হয়? আর নিরাময় কি জানলে বাধিত হব। দেখুন আপনি প্রথমেই বললেন যে আপনার হাই সুগারের জন্য ভর্তি হয়েছিলেন, তাই তো? হুম, তারপরে তো এখন আমি দেখছি না কোনো সুগার ওষুধ খাচ্ছেন বলে। হুম। তাহলে আপনি কি সুগার থাকা সত্ত্বেও ওষুধ খাচ্ছেন না? তাই যদি হয় সেটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। আপনি ডাক্তারবাবুকে বলুন সুগার থাকলে ইমিডিয়েটলি ওষুধ শুরু করতে। আপনার সিম্পটম শুনে তো মনে হচ্ছে আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে। ডায়াবেটিক নিউরোপ্যাথি যে হয়, আগে দেখতে হবে সুগারটা হুম, কোথায় আপনার। সুগার হুম। যদি কন্ট্রোলে না থাকে তাহলে এটা তো বাড়তে, বাড়তে আপনার পায়ের বাজেও একটা হবে না? এফেক্ট হবে। ডায়াবেটিক ফুডের কারেক্ট? তখন তো পায়ের বড় ক্ষতি হয়ে যেতে পারে ঠিক। আপনার। আরো একজন আমাদের প্রশ্ন করেছেন, বিকাশ রঞ্জন দাস, যাদবপুর বিজয়গড় থেকে। বলছেন, আমার বয়স ৬৯ প্লাস। সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁটুতে ব্যথা হয়। কিন্তু সমতলে হাঁটার সময় ব্যথা হয় না। এর কারণ কি? কি করলে উপকার পাবো? দেখুন সিঁড়ি দিয়ে যখন ওঠেন তখন আপনার মাসলগুলোকে অ্যাক্ট করতে হয়। আপনার বডি ওয়েটটাকে তো মাসল টেনে তুলবে। এই কোয়াড্রিসেপস আর হ্যামস্ট্রিং মাসলটা অ্যাক্ট করে। আপনার কোয়াড্রিসেপস আর হ্যামস্ট্রিং মাসলটা উইক বলে সিঁড়িতে উঠতে ব্যথা করে। সমতল জমিতে ওই মাসলের কোনো অ্যাকশন সেরকম সিগনিফিকেন্ট নেই, তাই ব্যথা করে না। উপায় মাসল স্ট্রেংথেনিং, ফিজিওথেরাপি করলে আস্তে, আস্তে ব্যথা কমে যাবে। এতক্ষণ সব ইম্পোর্টেন্ট প্রশ্ন হয়েছে। আমি একটা বোকা, বোকা প্রশ্ন করব যে, রোগাদের কি পায়ের সমস্যা কম হয় যাদের ওয়েট কম? কারেক্ট। দেখুন আপনার যতই বডি ওয়েট বাড়বে পায়ের উপর তার ভারটা পড়বেই পড়বে। তো ডেফিনিটলি এটা ট্রু যে যদি আপনার বডি ওয়েট বাড়ে পায়ের সমস্যা বা পায়ের সিম্পটম বাড়ে। বাট তার মানে উল্টোটা ঠিক নয় যে মোটা লোকেদেরই পায়ের সমস্যা হয় তা কিন্তু নয়। কিন্তু
কিন্তু হ্যাঁ, ওয়েট বাড়লে পায়ের উপর এফেক্ট তো পড়বেই। হাইটের সাথে কি পায়ের কোনো ক্ষয়ের সম্ভাবনা না, রয়েছে? মানে হাইট যাদের বেশি বলা হয় না, তাদের নাকি পায়ের ক্ষয় বেশি না। হয় দেখুন হাঁটুর এটা তাড়াতাড়ি? বিএমআই বলি আমরা, বডি মাস ইনডেক্স। মানে হাইটের হুম, সঙ্গে ওয়েটের একটা রেশিও ঠিক। আছে। সেই রেশিওটা মেইনটেইন করলে কোনো অসুবিধা নেই। নেই। পায়ের আঙুল ফুলে শক্ত হয়ে ব্যথা করছে। কিভাবে সমাধান হবে? ব্যারাকপুর থেকে ৩৭ বছর বয়সের মনোজ পোদ্দার বলছেন। দেখুন পায়ের আঙুল ফুলে শক্ত হয়ে গেছে মানে নিশ্চয়ই জয়েন্টে কোনো একটা আর্থ্রাইটিক চেঞ্জেস দেখা যাচ্ছে। তার জন্য একটা এক্স-রে করে দেখুন, লোকাল ডাক্তারবাবুকে দেখান। যদি আর্থ্রাইটিস হয়ে থাকে তার ওষুধ আছে, অনেক রকমের ফিজিওথেরাপিও আছে। চলে যাই লিসনার কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, হ্যালো, বলুন। কে আছেন? ডাক্তারবাবুকে নমস্কার। আমি ধুলাগড়ি শিবতলা থেকে বাবলু মুদি বলছি। বলুন। হুম। দেখুন, আমি ওই কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা এইরকম আজ থেকে ২০ বছর আগে থেকেই আমি ভুগছি। কিন্তু আমি বহু চিকিৎসা করেছি, অনেক রকম চিকিৎসা করে ভালো, ভালো ডাক্তারবাবু অর্থোপেডিকের সঙ্গে যোগাযোগ করে ওনাদের কাছে আমি ওষুধপত্র মেডিসিন মতো যে রিপোর্টটা জানা যাচ্ছে, আমার বয়স এখন বর্তমানে 63। হ্যাঁ, আমার হাইট 5 ফুট 10 ইঞ্চি। আমার কর্মক্ষেত্র হচ্ছে আমাকে একটু প্রশ্নটা, সাহায্যের কাজ। হ্যাঁ, বলুন। প্রশ্নটা বলুন আপনার। হ্যাঁ, আমি বলছি এবারে। এবার এই ব্যথা বেদনাগুলো তো আমার এখনো থেকেই গিয়েছে। এবার উনাদের মানে বক্তব্য যেটা বলেছেন যে আমার জয়েন্টে সমস্ত জেল-টেল এসবগুলো শুকনো-টুকনো হয়ে গেছে, লিকড়িটি হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে আমার যে এইগুলো তো ধরুন এখন বর্তমান চিকিৎসা অর্থোপেডিক্সের নানা রকম সার্জারি ব্যবস্থা আছে। আমি সার্জারির দিকে যেতে চাইছি না। আমি ওই ব্যথা বেদনা নিয়েই থাকতে চাইছি। কোনো মেডিসিন না ইউজ করে আমি ঘরোয়া পদ্ধতিতে প্রাইমারি আমি স্বাভাবিকভাবে না হলেও কিছুটা যেন রিলিফ পাই। আমি এটা কিভাবে থাকতে পারি ডাক্তারবাবু যদি সঙ্গে একটু থাকুন। শুনতে থাকুন। উনি সার্জারি করতে চান হুম, না, ওষুধ খেয়ে ব্যথা কমাতে হুম। চান বা বা ঘরোয়া ঘরোয়া পদ্ধতি। কিছু যদি দেখুন থাকে। ওষুধ খেয়ে ব্যথা কমাতে যাবেন না। তাহলে ব্যথার ওষুধ খেয়ে কিডনির ১২টা বাজবে। যেটা করতে পারেন আপনি ফিজিওথেরাপি, জয়েন্ট মোবিলাইজেশন, অনেক রকমের এক্সারসাইজেস হয় সেগুলো করে কিছুটা সুস্থ থাকবেন। হয়তো সম্পূর্ণ হবেন না বাট অপারেশন যখন চাইছেন না এটলিস্ট কিছুটা সুস্থ হলেও আপনি খুশি থাকবেন। লিপিকা চ্যাটার্জি তিনি প্রশ্ন করেছেন আমাদের ফেসবুক লাইভে যে গ্যাস্ট্রিক প্রবলেমের সাথে পায়ের ব্যথার কি কোনো রিলেশন আছে না। নাকি? নেই। আচ্ছা এরপরে বলে দিই যে আমাদের 100.1 এফএম গোল্ডের যে পেজ আছে সেখানে যেরকম সরাসরি আপনারা লাইভ দেখছেন ঠিক তার সাথে, সাথে আকাশবাণী কলকাতার পেজেও আপনারা লাইভ দেখছেন এবং দুটো পেজে মিলিয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের 6.3 কে আমাদের ভিউ রয়েছে। আমাদের সাথে রয়েছেন লিসেনাররা। আর তার সাথে, সাথে আপনি যদি এক্ষুনি জয়েন করে থাকেন এবং ভাবছেন যে কি নিয়ে প্রশ্ন মানে কি বিষয় আজকের কথা হচ্ছে সেটা হচ্ছে পা ভালো রাখার কৌশল বা পাকে যে কোনোভাবে সুস্থ স্বাভাবিক রাখার জন্য যে কি করতে হবে সেটাই আজকের আমাদেরকে বলে দিচ্ছেন ডক্টর কুশল নাগ এবং তার থেকে আমরা যেরকম জেনে নিচ্ছি আপনিও জেনে নিতে পারেন ফেসবুকের লাইভের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারেন 22488085 এসে প্রশ্ন করতে পারেন আর হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 মৌসুমী বিশ্বজিৎ রয়েছি। সরাসরি চলে যাব সেই সমস্ত প্রশ্নে যা কিনা আপনি করবেন আমাদেরকে। এই মুহূর্তে যে প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে প্রশ্নটা নিয়ে আমরা অনেকক্ষণ ছিলাম যে আমরা বড়দের পায়ের যত্ন বা হুম, ছোটদের হুম। পায়ের যত্ন কি করে নেব? দেখুন ছোটদের স্কিন যদি বলেন দে আর ভেরি সাপল মানে বাচ্চাদের বায়োলজি ইজ অন দেয়ার সাইড আমরা বলি ওদের স্কিন খুব সাপল তাই ছোটদের জেনারেলি পায়ের সমস্যা ইন দ্য সেন্স স্কিনের সমস্যা কিছু হয় না কিন্তু ছোটদের একটা খুব কমন সমস্যা আমার কাছে লোকেরা নিয়ে সেটা হচ্ছে ফ্ল্যাট ফুট বাচ্চাদের দেখবেন অনেক মা বাবারা বলে দেখুন আমি তো দেখছি বাচ্চাকে অনেকদিন ধরে হঠাৎ করে দেখছি পাটা বেঁকে যাচ্ছে পাটা একদম চ্যাপ্টা হয়ে গেছে তো এই যে ফ্ল্যাট ফুটের সমস্যাটা বাচ্চাদের খুব কমনলি হচ্ছে এবং তার জন্য চিকিৎসাও আছে অনেক রকমের অর্থোটিক্স পাওয়া যায় অনেক রকমের যন্ত্র পাওয়া যায় যন্ত্র বলবো না শু ইনসার্ট বলে যেটা পড়লে পায়ের হেলথটা ভালো থাকবে তো সেইগুলো ইউজ করতে পারেন কিন্তু ফ্ল্যাট ফুট ইজ এ ভেরি কমন প্রবলেম ইন চিলড্রেন আমাদের এক বন্ধু প্রশ্ন করেছেন, একজন লিসনার। তিনি লিখছেন, বাঁদিকের হাঁটুতে ব্যথা অনেকক্ষণ দাঁড়িয়ে, দাঁড়িয়ে কাজ করলে হাঁটুর ভিতরে ভীষণই ব্যথা করে। আর পায়ের তলায় হাতের তালুতে ঝিঝি ধরে আর ট্যাস লেগে বেঁকে যায়। সুগার আছে, খুব বেশি না। চন্দনা দাস বেহালা থেকে। মোস্ট লাইক নিউরোপ্যাথির সিমটম হচ্ছে পায়ে আপনার তার জন্য অ্যাটলিস্ট সুগার কন্ট্রোল আছে কিনা দেখুন যদি সুগার কন্ট্রোল থাকে তাহলে নিউরোলজিক্যাল অনেক রকম ওষুধ পাওয়া যায় এটা সলভ করার জন্য আর হাঁটু ব্যথা যেটা এতদিন ডিসকাস করছি আমি শিওর বয়স হয়েছে ওনার 53 ইয়েস তো আর্থ্রাইটিস আস্তে আস্তে সেট আপ করছে তার জন্য সিমটমগুলো হচ্ছে ওনার ফোনে চলে যাব। কে আছেন আমাদের সাথে? হ্যালো? হ্যালো, আমতলা থেকে নিখিল ঘোষ বলছি। বলুন কি প্রশ্ন রয়েছে আজকে আপনার?
যে আমার ওয়াইফের হুম। গত বছরে নার্ভের সমস্যা হচ্ছিল, কোমরের যন্ত্রণা হতো। আচ্ছা। তা ডাক্তার দেখে ওষুধ চলছে। হুম। এখনো ডাক্তারবাবু গ্যাবার্ডার ওষুধ দিচ্ছে। তো এটা কি 12 মাস খেয়ে যেতে হবে? শুনতে থাকুন আপনি। জেনারেলি খেতে হয়, বেশ কিছুদিন খেতে যতক্ষণ না ব্যথাটা কমছে, আস্তে, আস্তে হয়তো কিছু মাস, বছর খানেক পরে ব্যথাটা কমে গেলে ওষুধটাও বন্ধ হয়ে যাবে আপনার। আচ্ছা, এই যে জুতো নিয়ে তো আমরা অনেকক্ষণ অনেক কথা হুম। বলছিলাম যে কিরম জুতো পরবো না পরবো। কিন্তু মেয়েরা যখন একটু স্টাইল করতে চাইছে বা একটু হাইট শর্ট হলে আমরা চাই একটু হিল হুম, জুতো পরতে। হুম। হিল জুতো কি সত্যি আমাদের পায়ের ক্ষতি করে বা কোমরের ক্ষতি করে? হ্যাঁ, হিল জুতো আপনার পায়ের ক্ষতি করে এবং কোমরের ক্ষতিও করে, ঠিক বলেছেন। কিন্তু এর মধ্যে একটা ক্যাভিয়েট আছে। তার মানে ক্যাভিয়েটটা কি? যে কিছুক্ষণের জন্য পড়লে আপনার শরীর ওটা মানিয়ে নেবে। হয়তো ঘন্টা ২ এর জন্য কোনো একটা অনুষ্ঠানে গেছেন, কোনো একটা বিয়ে বাড়িতে গেছেন, কোনো একটা পার্টিতে গেছেন, পড়ছেন, ঠিক আছে। কিন্তু ওই হিল হিল জুতো যদি আপনার প্রফেশনের পার্ট হয়, দেন দ্যাটস নট গুড নিউজ। দেখবেন যারা প্রফেশনাল মডেল হয় বা ওয়েস্টার্ন মডেল যারা হাই হিলস পরে সারা জীবন কাটিয়েছে, তাদের পায়ের ছবিগুলো দেখবেন। আপনি হুম। চমকে যাবেন। দেখবেন ওদের শরীর চেহারা যেরকম সুন্দর, পাগুলো অতটাই মানে কুৎসিত। যত বড়, বড় মডেল আছে আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এ, তাদের পা দেখবে ক্রসওভার টো, হ্যালাক্স ভ্যালগাস, ক্ল টো, সবার পায়ে এরকম সমস্যা। কারণ সারা জীবন ওরা হাই হিল পরে চলেছে। হাই হিল পরা মানে কি? পুরো বডি ওয়েটের কিছুটা অংশ, বেশিরভাগ অংশ 4 ফুটের উপর প্রেশারটা পড়ছে। মানে হুম, পায়ের সামনের দিকটা। হুম। যেটা কিন্তু আপনার বডি ইস নট ডিজাইন টু টেক। তো সমস্যা তো হবেই। তাহলে পড়া উচিত কি উচিত না? ক্ষণিকের জন্য ইয়েস, অ্যাজ এ পার্ট অফ ইউর প্রফেশন ডেফিনিটলি নট। এবার যাদের ধরুন অনেকক্ষণ পড়তে হচ্ছে, তারা এসে কি পায়ের আলাদা কোনো রকম যত্ন নেবে বা সেটাকে ওভারকাম করার জন্য? এটার তো কোনো সলিউশন সেরমভাবে নেই। যে আপনি যদি ১০ ঘন্টা হিল জুতো পরেন, তারপরে ফিরে এসে 10 ঘন্টা এক্সারসাইজ করলে কি ঠিক হবে না। আপনাকে ১০ ঘন্টার জায়গায় ২ ঘন্টা হিল জুতোটা পরতে হবে, হুম, তাই না? হুম। ঠিক। দেখবেন এখন যেসব প্রফেশন এ এগুলো ছিল, আমি ছোটবেলায় নোটিস করতাম যে যারা আমাদের এয়ার হোস্টেসরা ছিল, তারা দেখবেন হুম, খুব হুম। ব্যালেরিনা জুতো, খুব ন্যারো টো জুতো পরতো। তাতে হ্যালাক্স ভ্যালগাস বা সামনের টো এর বিকৃতি খুব কমনলি ওদের হতো। কিন্তু এখন দেখবেন যারা এয়ার হোস্টেস হয়, তারা কিন্তু সব স্নিকার পরে। ঠিক। ওই জুতোগুলো এখন উঠে গেছে। ভালো থাকার পাসওয়ার্ড জানতে এই মুহূর্তে আমাদের সঙ্গে লিসেনার রয়েছেন। সরাসরি যাব তার কাছে। হ্যালো। কে আছেন আমাদের সাথে ফোনে? না। না। আ এই মুহূর্তে ছিলেন কিন্তু ও আমরা কোনো কারণে যোগাযোগ করতে পারছি না। কিন্তু আমরা যে প্রশ্নগুলো নিয়েছিলাম, আমরা বারবার আলোচনায় আসছিলাম ফ্ল্যাট ফুট। হুম। কি সমস্যা? এর সমাধান কি? দেখুন, ফ্ল্যাট ফুট খুব কমন সমস্যা। মানে আমি যেটা আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে বলি, আমি যেহেতু শুধু পা নিয়ে কাজ করি, আমি যদি ১০ টা লোককে দিনে দেখি, তাহলে দেখবেন ৫ থেকে ৬ জন লোক ফ্ল্যাট ফুট নিয়ে আসছে। ও ভ্যারিড অনেক রকম বয়সে, বাচ্চা, হুম। বৃদ্ধ, মাঝবয়সী। তো ফ্ল্যাট ফুটটা খুব কমন প্রবলেম এবং এটা একটা এপিডেমিক মতন আমি খেয়াল করছি যে অনেক লোক নিয়ে আসছে। এবং কেন? আমার পার্সোনাল অভিজ্ঞতা হচ্ছে, এখন আমরা একটা ওয়েস্টার্ন সিভিলাইজেশন এর তরফ থেকে চলে যাচ্ছি এবং আমরা এখন কেউই খালি পায়ে হাঁটা বন্ধ করে দিয়েছি। সবাই হুম। এখন আমরা জুতো পরে হাঁটছি বা খালি পায়ে হাঁটলেও হার্ড সারফেস এ হাঁটছি। মাটি, ঘাস বা কাদায় হাঁটি না আমরা। তো এই যে আমাদের পায়ের যে তলার মাসল গুলো এখন গ্রিপ করা ভুলে গেছে। আমাদের তো একটা নরম জমিতে হাঁটতে গেলে গ্রিপ করতে হতো। পায়ের মাসল গুলোর কাজ হতো। সেই কাজগুলো এখন নেই। তাই আস্তে, আস্তে কি হচ্ছে? পায়ের আকৃতিটা আস্তে, আস্তে চেঞ্জ হচ্ছে। আমাদের প্রপার শেপের ফুট থেকে আস্তে, আস্তে ফ্ল্যাট ফুট হচ্ছে। খেয়াল করে দেখবেন, আপনি কোনদিন চাষীকে বা যে চাষা, তার ফ্ল্যাট ফুট কিন্তু হয় না। বা আমি এট লিস্ট দেখিনি। হুম। তার কিন্তু টো ডিফর্মিটি হয় না বা হ্যালাক্স ভ্যালগাস হয় না। কেন? কারণ পাটা যে কাজটা করার জন্য বানিয়েছিল ভগবান, সেই কাজটাই ওরা করছে। আমরা তো জুতো পরে তাদের নষ্ট করছি। ফ্ল্যাট ফুট কি তাহলে শহরের রোগ? ইয়েস, ফ্ল্যাট ফুট ইজ এ ডিজিজ অফ দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন। মানে পাশ্চাত্য দেশের যে জুতো পরার যে অভ্যেস, সেখান থেকে আস্তে, আস্তে ইন্ডিয়াতেও এটা এসছে। সবাই জুতো পরছে, সিম্পটমও বেড়েছে, সায়েন্সও বেড়েছে। আরেকটা প্রশ্ন যেটা করব যে আমরা বারবার স্মার্ট ওয়াচে দেখি এবং হুম, সেট করে নিই। হুম, আজকে হুম। 10,000 স্টেপস দরকার। সত্যি কি অতটা জরুরি হাঁটা? দেখুন, যেটা আমাদের রিসার্চ বলছে যে অপটিমাম ডিসট্যান্স হচ্ছে 8 to 10,000। ৮,০০০ হলেও চলবে। দ্যাট ইস দ্য অপটিমাম ডিসট্যান্স টু লুজ রিজনেবল অ্যামাউন্ট অফ ক্যালোরিজ অ্যান্ড মেইনটেইন মাসল হেলথ। মানে এরকম কিছু নেই যে ৮,০০০ এর জায়গায় যদি ১৫,০০০ হাঁটেন তাহলে কি ডাবল বেনিফিট হবে? তা নয় কিন্তু। মিনিমাম ৮ থেকে ১০,০০০ ইজ এনাফ। ১৫-২০,০০০ হেঁটে খুব একটা এক্সট্রা বেনিফিট আপনি কিন্তু পাবেন না। যাদের পায়ে সমস্যা রয়েছে যেমন ধরুন হাঁটুর সমস্যা হুম, বা বিভিন্ন কারণের হুম। বিভিন্ন ধরনের সমস্যা, তাদের ক্ষেত্রেও কি একই কথা প্রযোজ্য? মানে না, তাদের ক্ষেত্রেও কি এই ৮ থেকে ১০,০০০ হাঁটা না। দরকার? দেখুন, যার হাঁটু খারাপ, হাঁটু বেঁকে গেছে, হাঁটতে পারছে না, তাকে আমি কি করে বলি আবার ৮,০০০ স্টেপ হাঁটুন? তাকে আমি উল্টো করে বলি যে আপনি সাইক্লিং করুন বা সাঁতার কাটুন। বিদেশে যাদের আর্থ্রাইটিস আছে, তারা কিন্তু ওখানে একটা ওয়াটার ট্রেডমিল বলে পাওয়া যায়। মানে হুম। ট্রেডমিলটা জলের মধ্যে থাকে। ও জলের মধ্যে নেমে ট্রেডমিলে হাঁটে। বয়ান্সির জন্য হাঁটুতে ওয়েট পড়ে না।
তাই হাঁটাটাও হয়, ওয়েট লসও হয়। তো সেটা তো ইন্ডিয়া সম্ভব নয়। তাই আমি বলি যদি সুইমিং জানেন সুইমিং করুন, সুইমিং না জানলে পুলে নেমে হাঁটুন, জলে হাঁটুন। এট লিস্ট ক্যালোরি লস তো হবে। ফোনে চলে যাই। কে আছেন লিসনার আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যালো, বলুন। বলুন। আমি অনন্ত মাখাল বলছি, ঘটিহারানিয়া থেকে, বাজার থেকে। বলুন। বলুন, বলুন, প্রশ্ন বলুন। শুধু পায়ে হচ্ছে নাকি অনেক রকম পা সমস্যা এবং পা, হচ্ছে? পা, পা, পা। পায়ের পায়ে হ্যাঁ, হাঁটি, হাঁটি পা, পা। কি অবস্থা? আমি ভেবেছি অন্য কিছু, তাহলে না আমি তাহলে আপনি না, আগে শুনুন তারপরে। কারণ আমরা পা না থাকলে তো লক্ষ্যে পৌঁছাতে পারবো না। হেঁটে, হেঁটেই পৌঁছাতে হবে। আর তখন আমাদের বলতে হবে অন্তবিহীন পথে চলাই জীবন। আমরা প্রশ্নে ছিলাম, নানান ধরনের প্রশ্ন করছিলাম। তার মধ্যে ফ্ল্যাট হিল যেটা মানে ফ্ল্যাট ফুট ফ্ল্যাট যেটা ফুট নিয়ে, হিল সেইটা জুতো, নিয়ে ফ্ল্যাট জুতো, সব রকম এবং জুতো নিয়েও কথা বলেছি। এইবার একটা অদ্ভুত ধরনেরই অনেকেই বলেন, একটু হুম। বয়স হয়ে গেলে বলেন যে বসতে গেলে হাঁটুতে ব্যথা লাগে, উঠতে গেলে ব্যথা লাগে। হুম। এমনি দাঁড়িয়ে থাকলে বা অনেকক্ষণ বসে থাকলে হুম, লাগে না। হুম। এটার সমাধান কি? দেখুন এটা আগেন সেম পয়েন্ট যেটা মনে আছে একটা প্রশ্ন করেছেন আমাদের একজন শ্রোতা যে আমি সিঁড়ি উঠতে কষ্ট হয়, হ্যাঁ, সমতলে কষ্ট হয় না। সেম ঠিক। জিনিস মাসল উইকনেস, মাসল ওয়েস্টিং, কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিংস আর কাফ মাসল গুলো আপনাকে ওঠায়। বসানোর সময় ওটাই ব্রেক হিসেবে বসায় আপনাকে, তাই তো? বসার সময় তো ধপ করে বসছেন না, ব্রেক মেরে বসছেন আস্তে হুম, আস্তে, হুম। ওঠার সময় আস্তে আস্তে উঠছে। তো মাসল গুলো অ্যাকশন যখন করছে, মাসল গুলো যদি উইক থাকে, মাসল ওয়েস্টিং হয় তখন ব্যথা করবে। ফোনে আছেন কে? হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। শুনতে পাচ্ছি, বলুন। মহাশয়া থেকে কৃষ্ণচন্দ্র ঘোষ বলছি, হ্যাঁ, বলুন, বলুন। রাজ্যের মহাশয়া থেকে বলছি। স্যারকে আমার একটু প্রশ্ন আছে। বলুন। বলুন। আমার মানে সিঁড়ি দিয়ে উঠতে গেলে আমি আগে প্রচুর খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম। হুম, তা এখন হয়েছে কি, সিঁড়ি দিয়ে ওঠার মুখে আমি তেতলার উপরে সুই দুটো তলা ভেঙে পড়ে উঠতে হয়। এই 35-30-35টা সিঁড়ি ভেঙে উঠতে হয়, নামতে হয়। এবার আমার ডান পাটা একটু, বাঁ পাটা স্টেপিং দিয়ে উঠলে সুবিধা হয়, কিন্তু ডান পাটা স্টেপিং দিলে পায়ে খুব যন্ত্রণা হয়, ডিমটা কনকন করে। রাত্রিরে শোবার সময় বেশ কিছুক্ষণ পায়ের ডিমটা কনকন করে, ওটা একটা প্রবলেম। আর ডান হাতে মাঝে সাঝে মানে মিডিল যে ফিঙ্গারটা, ওটা একটু অনেক সময় এই রাইট ফিঙ্গারের উপর কিরকম ভাবে উঠে যায়, তর্জনীর উপর উঠে একটু খুব যন্ত্রণাটা হয়, শিরাটা। আর শুনতে থাকুন। হ্যাঁ, পায়েরও বুড়ো আঙুলের সাইড থেকে একটা উঠে গিয়ে মানে ডান দিকে মানে মিডিলেটা পুরো আঙুল উঠে গিয়ে পায়ের ডিমটা বেঁকে গিয়ে খুব শিরাটা খুব টান ধরে। যদি একটু সাজেশন দেন স্যার ভালো হয়, ধন্যবাদ। সঙ্গে থাকুন। অনেকগুলো সমস্যা। হ্যাঁ, বেসিক্যালি পায়ের যে সমস্যাটা বলছেন এটা আমরা ডিসকাস করলাম যে হাঁটু যে সিঁড়ি দিয়ে উঠতে ব্যথা ঠিক। করছে, হুম, হাঁটু হুম, আর্থ্রাইটিস, হুম। ডিমে ব্যথা মানে মাসল পেন, ওগুলো তো ডিসকাস আমাদের অলরেডি করেছি বেশ কয়েকবার। আচ্ছা, আমাদের ফেসবুক লাইভেও বেশ কিছু প্রশ্ন এসেছে। তার মধ্যে রত্না ধর তিনি বলছেন নিউ টাউনে থাকেন। বলছেন যে আমার হাঁটু রিপ্লেস করা হয়েছে। অন্য হাঁটু আ ঠিক আছে। জিমে কোন এক্সারসাইজ করলে মাসল স্ট্রেংথ হবে? আমার বয়স 71, বিপির জন্য মেডিসিন খেয়ে ভালো আছি, সুগার নেই। দেখুন সেম কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিংস আর কাফ মাসল এই ৩ টেকে স্ট্রেনথেন করলেই ভালো থাকবে। বেশ। আমাদের আরো বেশ কিছু অনেক প্রশ্ন আছে। মানে বেশ কিছু প্রশ্ন আছে। অসীম কুমার মণ্ডল তিনি বলছেন ফেসবুক লাইভে যে, "আমার হাতের কনুইয়ে ব্যথা নিরসনে ডাক্তারবাবু পরামর্শে ওষুধ খেয়ে এখন নরমাল। কিন্তু আমার বাঁ পায়ের গোড়ালির নিচের দিকে ব্যথা কিছুক্ষণ হাঁটার পর ঠিক হয়ে যাচ্ছে। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে, কিন্তু সুগার ১১৬। সেটা লেখেননি, হুম। ফাস্টিং না বিপি। ব্যথা নিরসনে কি করণীয়?" দেখুন ওনার প্লান্টার ফ্যাসাইটিস হচ্ছে। এটা টিপিক্যাল হুম, হিস্ট্রিতে হুম। বলছেন। একটু হাঁটলে সরে যায়। এটার জন্য এক্সারসাইজ আছে, কিছু ফুটওয়্যার মডিফিকেশন আছে। এটা করলে সেরে যাবে। কোনো বড় ব্যাপার নয় এটা। আচ্ছা, মদন মোহন পোদ্দার আমরা যদিও আলোচনা করেছি এটা নিয়ে, যে বলছে ঘরে সারা বছর চটি পড়ে থাকি তাতে কি কোনো ক্ষতি হবে? এটা না, নিয়ে আমরা অলরেডি একবার আলোচনা করেছি। ক্ষতি নেই। আর লিসনার আছেন এই না, মুহূর্তে? লিসনার এই মুহূর্তে নেই। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন করি। আমরা এখন প্রায়ই শুনি বা আমরা নিজেরা তো আমাদের ইন্টারনেটের জন্য সবকিছুই নিজেরা বাতলে নিতে পারি যে কি হুম, হয়েছে। হুম। পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা বা ওই যে গাঁটে ব্যথা যদি হয়, আমরা বলি ক্যালসিয়ামের অভাবে হচ্ছে এবং সেটা বলে নিজেরাই ওষুধ এনে খেতে শুরু করে হুম। দিই। মানে সত্যি কি ক্যালসিয়ামের অভাবে পায়ে ব্যথা হয়? এবং সেটা কি না, নিজে ডাক্তারি করে না, খেয়ে নেওয়াটা ঠিক? না। একদমই এটা ভুল মানে আরবান মিথ আবার যে পায়ে ব্যথা হলে যে বা ক্যালসিয়াম খেলে ঠিক হবে একদমই নয়। এটা প্লিজ করবেন না। আর ক্যালসিয়াম মানে খাওয়ার ডোজ কি নিজেরা ঠিক করা যায়? দেখুন ক্যালসিয়াম যদি অনেকে আমাকে এটাই প্রশ্নটা করে, "ডাক্তারবাবু আমি ক্যালসিয়াম খাচ্ছি, আমার তো কিডনি স্টোন আছে বা গলব্লাডার স্টোন আছে বা স্টোন তো হবে না বা বডিতে কোথাও ক্যালসিয়াম জমবে না?" সেটা ওরমভাবে হয় না।
আপনি ওরাল ক্যালসিয়াম যদি খান বডি অতটুকুই অ্যাবজর্ব করবে যতটুকু পারবে। বাকিটা কিন্তু আপনার স্টুল দিয়ে বেরিয়ে যায়। সো এ নয় যে বেশি ক্যালসিয়াম খেলে এটা বডিতে গিয়ে জমে যাবে। তা কিন্তু হয় না। আপনার বেশ। পয়সা নষ্ট হবে আর কিছু না। লিসেনার আছেন কে? নমস্কার। হ্যালো, বলছি আমি দ্বিতীয়বার প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করুন, করুন। হ্যাঁ, বলছি ডাক্তারবাবু যে বললেন যে ৮ থেকে ১০,০০০ স্টেপ হাঁটতে হবে। তা প্রত্যেকদিন কত কিলোমিটার হাঁটলে ভালো হয়? একটুখানি যদি বলেন এই ভালো হয়। এই এই যে এইখানেই হচ্ছে প্রশ্নটা যে স্টেপ আপনার কতটা বড় মানে হ্যাঁ। তার উপরে ডিপেন্ড করছে। তার সঙ্গে কিলোমিটারটা মিললে হবে না। অর্থাৎ আপনি আপনার স্টেপ অনুযায়ী ৮ থেকে ১০,০০০ স্টেপ হাঁটুন। কিলোমিটারটা আর মাপার দরকার হুম। নেই। আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। বলছে রাইট নি পিসিএল টিয়ার আফটার বাইক অ্যাক্সিডেন্ট। তিনি ডাক্তার দেখিয়েছেন বড় জায়গায় এবং সেখানে সাজেস্ট করেছেন নট টু সার্জারি। প্লিজ সাজেস্ট সাম প্রিভেনশন টু ফিউচার ফর ফিউচার। দেখুন এটা তো হাঁটুর ডাক্তারবাবুরাই বলতে পারবে। হুম। স্পোর্টস ইনজুরি যারা করে। আই এম নট দ্য এক্সপার্ট। কাজেই কমেন্ট না করাই উচিত আমার মনে হয়। এর আচ্ছা, পায়ের কি ধরনের ব্যথাতে আমরা ফিজিওথেরাপি নেব? দেখুন পা এমন একটা অর্গান যেখানে মাসলটা খুব কম আছে। বেসিক্যালি টেন্ডন আছে। টেন্ডন আর লিগামেন্ট। পায়ে তো সেরকম বেশি মাসল নেই। হুম। মাসলগুলো সব উপরে আছে। তো তাই there are very few conditions যেখানে এক্সারসাইজ করে পায়ের ব্যথা ঠিক হয়। কিছু আছে যেরকম আপনার প্লান্টার ফ্যাসাইটিস হলো বা কিছু ক্ষেত্রে অ্যাকিলিস টেন্ডিনাইটিস এ হয়তো লাভ হয়। বাট মেজরিটি ক্ষেত্রে পায়ের ব্যথাতে এক্সারসাইজ করে বরং বাড়ে, কমে না। হুম। কাজেই পায়ে এক্সারসাইজ করার আগে দেখে নেবেন যে কেন করছেন। মানে ব্লাইন্ডলি করতে যাবেন না। অনেকে কিন্তু ব্যথা বাড়িয়ে আমার কাছে এসে বলে ডাক্তারবাবু এত তো এক্সারসাইজ করছি ব্যথা তো কমছে না। বলে কমবে না কারণ ব্যথা করলে তো মানে এক্সারসাইজ করলে তো বাড়ছে আপনার ওটা। সো এটা কিন্তু উল্টো পায়ের ক্ষেত্রে যে এক্সারসাইজ করলে অনেক সময় পায়ের ব্যথা কিন্তু বাড়বে। আর এই যে জিমে গেলে ধরুন যারা ১ম এক্সারসাইজ হুম, শুরু করছেন, হুম। জিমে ১ম দিন গেলেন বা ২ দিন গেলেন গিয়ে একদম গায়ে হাত পায়ে খুব ব্যথা, পরের দিন থেকে আর গেলেন না। সেটা কতটা ঠিক না যাওয়াটা? না একদমই দেখুন স্টার্ট স্লো। আমি যদি গিয়ে আজকে কালকে জিমে গিয়ে ভাবি আমি এখন ১০০ কিলো তুলবো তো সম্ভব না। অমনি করলে তো হাতে পায়ে ব্যথা হয়ে আমি তো ৩ দিন শুয়ে থাকবো। দ্যাট ইস নট a wise option. Start slow, start within your limit, but continue for a long period. In life, anything which gives you results has to be long term. It cannot be short term. ফেসবুক লাইভেও বেশ কিছু প্রশ্ন আছে। তার মধ্যে আরেকটা প্রশ্নে চলে যাব। বলছেন যে একজন প্রশ্ন করছে তার বাবার জন্য। বাবার বয়স ৬০, কমলেশ গায়েন। ৫ মাস আগে উনার লিটল ফিঙ্গার ভেঙে যায়। এখন সেটি জুড়ে গেছে। কিন্তু লিটল ফিঙ্গারের সাথে রিং ফিঙ্গারটাও দীর্ঘদিন ব্যান্ডেজ করার কারণে রিং ফিঙ্গারে কোনো চোট না থাকলেও সেই আঙুলটা কোনো রকমে ভাঁজ করা যায় না এবং কাজ করতে গেলে আঙুলের জয়েন্টে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়। এই দুটো আঙুলের ট্রিটমেন্ট ও থেরাপির বিষয়ে একটু বললে উপকৃত হব। মোস্ট লাইকলি prolonged immobilization এর জন্য জয়েন্ট স্টিফনেস হয়েছে। যদি জয়েন্ট স্টিফনেস হয়ে থাকে তাহলে ফিজিওথেরাপি এক্সারসাইজ করে কমে যাবে। যদি আর্থ্রাইটিস হয়ে থাকে তাহলে অবশ্যই এক্সারসাইজ করলে কমবে না। তার জন্য ওষুধ বা এক্সারসাইজ বা সরি ওষুধ বা অপারেশন করতে হবে। সেটা একবার দেখতে পারলে বুঝবো যে সমস্যাটা কোথায় এক্সাক্টলি। মৃত্যুঞ্জয় দে কসবা থেকে লিখছেন, আমার বয়স ৬৮ বছর। আমার অস্টিওআর্থারাইটিস আছে, হাঁটুতে ব্যথা হয়। ওজন ৪৬ কেজি, হাইট ৫ ফুট ৪ ইঞ্চি। আমি এক্সারসাইজ করি। আমার দুটো প্রশ্ন। গ্লুকোসামিন 500 ট্যাবলেট খেলে কতদিন খাওয়া যায়? আর হাঁটুতে গরম সেঁক নিলে আরাম হয়, সেটা কি নেওয়া চলবে? হ্যাঁ, যদি আপনার গরম সেক নিয়ে আরাম হয় প্লিজ ডু ইট। আমি বারণ করব না। যদিও হাঁটু ব্যথায় কোল্ড ইজ মোর এফেক্টিভ দ্যান হট। আর গ্লুকোসামাইনের ক্ষেত্রে আমি বলব যে গ্লুকোসামাইন লং টার্মে বেশি নেওয়া না নেওয়াই ভালো। ৬ মাস থেকে ১ বছরের বেশি নেবেন না। কারণ এই এভিডেন্সটা খুব প্যাচি যে অ্যাকচুয়ালি হেল্প করে কি করে না অনেক স্টাডি বলে করে, অনেক স্টাডি বলে করে না। সো উই আর নট সিওর। তবে দীর্ঘদিন খাওয়া কোনো ওষুধই ইজ নট ওয়াইজ। আচ্ছা, প্যারাফাইন দিয়ে সেঁক নেওয়া এই বিষয়টা ঠিক কি? মানে পায়ের কোন ক্ষেত্রে প্যারাফিন দিয়ে সেঁক নেওয়া? সেরকম কিছু নেই। দেখুন ইটস নট অ্যাবাউট অনেকে বলে যে আমি নুন জল দিয়ে সেঁক নিচ্ছি। অনেকে বলে হুম। পটাশিয়াম পারমানেন্ট দিয়ে সেঁক নিচ্ছি। মানে দেখুন এগুলো আমার ছোটবেলা থেকে শুনে এসেছি। I don't think there is any specific science behind it. গরম ঠান্ডাটাই সায়েন্স বুঝলেন তো? গরম জলে আরাম বা ঠান্ডা জলে চোট লাগলে আরাম বাট ওইটুকুই। তার সাথে কি মেশানো হচ্ছে না ওটা it কোনো doesn't ম্যাটার matter. করে এটা না। একটা আরবান মিথ আবার সেম। লিসেনার কে আছেন? নমস্কার। নমস্কার, বলুন। আমি কল্যাণী দাস বলছি। আমার বয়স হচ্ছে 56। আমার সুগার, প্রেশারের কোনো সমস্যা নেই, কিন্তু সায়াটিকার যন্ত্রণায় প্রচন্ড ভুগছি। যেকোনো একটা পায়ে হয়। ডাক্তারবাবু যদি কিছু বলেন কি এক্সারসাইজ বা কিছু করা যেতে পারে। আর আমি মর্নিং ওয়াক করি। আর আমার হাজবেন্ডের বয়স হচ্ছে 68। ওনার গোড়ালি ফেটে রক্ত বেরোয়, প্রচন্ড ব্যথা হয়, তাতে ইউরিয়া 10 অয়েন্টমেন্টটা লাগান। কোনো তেল জাতীয় কিছুতে কোনো কাজ হয় না। তো এটা কি ঠিক আছে?
একটা প্রশ্নের আলোচনা হয়েছে পা ফেটে পা যাওয়া। ফেটে যাওয়ার আলোচনা হয়েছে। sciatica যেটা বলব, যদি sciatica পেইন হয়ে থাকে আপনি নিউরোলজিস্ট বা নিউরোসার্জনকে দেখান। আপনার এমআরআই একটা করে দেখুন যে সত্যি কত বড় রিস্ক আছে, তার উপর ডিপেন্ড করবে ওষুধ না অপারেশন। আর আপনারা শুনছেন আমাদের সাথে আরোগ্য অনুষ্ঠানে জয়েন করেছেন ফেসবুক লাইভে প্রায় 8.3K, মানে এখন দুটো চ্যানেল মিলিয়ে কিন্তু 16.7K, মানে আমি ওটা একটা চ্যানেলের বললাম। তো আছেন আমাদের সাথে 100.1 এফএম গোল্ডের পেজ থেকে সরাসরি লাইভ আপনারা আমাদেরকে দেখছেন, আমাদের প্রশ্ন করছেন কমেন্ট সেকশনে গিয়ে। এছাড়াও কিন্তু আকাশবাণী কলকাতার যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজ থেকেও কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, প্রশ্ন করতে পারছেন। ডক্টর কুশল নাগ আমাদের সাথে রয়েছেন। পায়ের যেকোনো ধরনের সমস্যা, মানে স্পেশালি ফুট এবং অ্যাঙ্কেলের যেকোনো ধরনের সমস্যার জন্য, সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু আজকের আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর কুশল নাগ। হ্যালো, কে বলছেন? আমি সুমিত মন্ডলের কথা বলছি নদিয়া থেকে ম্যাডাম। বলুন। বলুন। আমি দুটো প্রশ্ন জানতে চাইছি, ডাক্তারবাবু যদি মানে উত্তর পরামর্শ জানতে দেন চাইছেন আর কি। হ্যাঁ, আমি যে আমার উপকার মানে খুব পাবো আর কি। বলুন। আমি গত 2018 সালে আমার পায়ে মুচকা লেগে পায়ের পাতার যে উপরের অংশটা গুড়মুড়ো যেটা বলে না, তার পাশের অংশটা মানে এখনো ফোলা আছে অনেকটা, শক্ত ইটের মতন। কিন্তু আমি দীর্ঘদিন ধরে মর্নিং ওয়াক প্র্যাকটিসের মধ্যে থাকি, তো তার মধ্যে আমি বেশি প্র্যাকটিস হয়ে গেলে আমার যন্ত্রণা করে। আর আমি মানে প্রতিদিন মানে হেঁটেই চলাফেরা করি, কাজ করি হেঁটেই। আর বসে থেকে কাজ করি। আর বেশি দূর থাকার জন্য পায়ের মাসল গুলো মাঝে মাঝে ব্যথা করে। আমাদের এই প্রশ্নে আমরা সরাসরি যাব। দেখুন, এই যে সিম্পটম গুলো বলছেন, কিছু নিশ্চয়ই চোট ছিল যার জন্য হয়তো কোনো একটা ক্ষয় বা আর্থ্রাইটিস কিছু একটা হচ্ছে। এক্স-রে বা একটা এক্সামিন করে দেখতে হবে যে এক্স্যাক্টলি হয়েছেটা কি। আমাদের ফেসবুক লাইভেও কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে, তার মধ্যে আরো একটা প্রশ্নে চলে যাব। বলছেন, আমার স্ত্রী 25 বছর বয়স থেকেই দুটো হাঁটুর রিউমাটয়েড আর্থারাইটিস চিকিৎসা চলছে। এখন 52 বছর বয়স, ওজন 80 কেজি। হাঁটু থেকে মোট 5 বার জল বের করা হয়েছে। রুমাটোলজিস্ট ডক্টর বাবু বলেছেন, যার অধীনে চিকিৎসায় আছেন, তিনি বলেছেন মানে এই জল বের করার কথা, তাই বের করেছেন। বর্তমানে হাঁটু জ্বলে যাচ্ছে এবং খুব ব্যথা, উপশম হচ্ছে না। পরামর্শ চাইছি। দেখুন, যদি ওষুধে এক্সারসাইজে উপশম না হয় তখন তো অপারেশন ছাড়া আর কিছু বাকি থাকে না আমাদের কাছে, তাই না? এই অপারেশনের প্রশ্নে আসবো। মানে পায়ের কোন, কোন চিকিৎসার ক্ষেত্রে মানে অপারেশনটা মাস্ট? দেখুন, আমাদের কাছে পায়ের সবচেয়ে কমন অপারেশন যেটা হয়, দুটো হয়। একটা হচ্ছে চোট লেগে ফ্র্যাকচার, আর দ্বিতীয় হচ্ছে পায়ের কোনো বিকৃতি, মানে আঙুলের বিকৃতি বা পায়ের বিকৃতি, ছোটবেলা থেকে বিকৃতি বা বড় হয়ে বিকৃতি। এই দুটো খুব কমন অপারেশন। কারণ দেখুন, পা যদি ব্যাঁকা থাকে তাহলে আপনি তো হাঁটতে পারবেন না। আপনার যদি সেন্টার অফ মানে মেকানিক্যাল অ্যাক্সেসটা যদি বেঁকে যায় তাহলে আপনি হাঁটতে পারবেন না। না হাঁটতে পারলে তো জীবনটাই অকেজো হয়ে যাবে আপনার। কাজেই এই বিকৃতি কারেকশন, ডিফর্মিটি কারেকশন যেটা বলি, এবং ফ্র্যাকচার সার্জারি, ট্রমা সার্জারি আমাদের সবচেয়ে কমন অপারেশন যেগুলো আমরা করে থাকি। এই রিলেটেড প্রশ্ন আছে। সৌভিক দাস হাওড়া থেকে লিখছেন, আমার বয়স 25। বেশি সাইকেল চালালে, বেশি হাঁটলে শুধু ডান পায়ের হাঁটুর নিচে কাপ মাসেলে যন্ত্রণা হয়। ডান পা 1 ইঞ্চি বড় বাঁ পায়ের থেকে, জন্মগত নয়। ডাক্তারবাবু কি করলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়? দেখুন, ওই একটা সেটাই সেম বলছি যে আপনার কোনো একটা যেখানটা ব্যথা করছে সেই মাসেলের মাসটা হয়তো কম, তাই মাসেলের বেশি অ্যাক্টিভিটি হলে ব্যথা করছে। মাসেল স্ট্রেংথেনিং করতে হবে, এবং যেহেতু আপনার ওপর নিচে পাটা, হয়তো লেন্থ কারেকশন করার জন্য কিছু শু রেস বা কিছু দিতে হবে, তাহলে হয়তো ব্যথাটা কমবে আপনার। আর পরে চলে যাব আবারও একটা ফেসবুকের লাইভ থেকে প্রশ্ন। সেটা বলছে, আমার মা 60 বছর বয়সী, সুগার এবং বিপির মেডিসিন চলে। পায়ের পাতার তলা হাঁটাচলা করতে গেলে কোনো গ্রিপ পাচ্ছেন না। ঘরের নরমাল মেঝেতেও পাচ্ছেন না। কি করণীয়? নিউরোপ্যাথি যেটা বললাম, ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে, হাঁটতে গেলে পায়ে মনে হয় পাটা যেন আমি একটা স্পঞ্জের উপরে হাঁটছি, কোনো ফিল পাবেন না বা কোনো গ্রিপ পাবেন না। এক্স্যাক্টলি সেই জিনিসটাই উনি বলছেন। তাই জন্যই মানে প্রপার ফুটওয়্যার, ফুট কেয়ার, মেডিকেশন ফর ডায়াবেটিস কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট এর জন্য। বারবার বলছেন যে ডায়াবেটিক পেশেন্টের জন্য ফুট কেয়ার। তারা ফুট কেয়ার কিভাবে করবে? অনেকে বলেন রাতে শোয়ার আগে পাটা গরম জলে বা কিছু দিয়ে পরিষ্কার করে, সেটা কি উচিত? না, দেখুন, গরম জলে কেন করতে গরম করছি? আমার কাছে অনেক পেশেন্ট আছে যে শীতকাল বা ঠান্ডার দেশের লোক, মানে পুরুলিয়া ওই দিকের লোক, রাতের বেলা বনফায়ার পায়ে পাটা এগিয়ে বসেছেন, বুঝতে পারেননি পাটাই তান্দুর হয়ে গেছে। সকালে উঠে দেখেছেন লাল হয়ে গেছে, বড় বড় ফোস্কা পড়ে গেছে, উনি জ্বলে গেছে পাটা, উনি বুঝতেই পারেননি। তো নেভার ইউজ হট ওয়াটার ইন ডায়াবেটিক ফুড, নেভার, কারণ আপনি বুঝতেই পারবেন না কি হচ্ছে।
এই ফুট কেয়ারটা মানে হচ্ছে পায়ের যত্ন নেওয়া, হচ্ছে ময়েশ্চারাইজ করা, পাটাকে রোজ দেখা, কোনো ক্ষত, কাট, কোনো কালার চেঞ্জ হচ্ছে কিনা, প্রপার শুজ পরা, কাস্টম ইনসোল দেওয়া, ডায়াবেটিক স্যান্ডেল পরা, যাতে পায়ের উপর প্রেশারটা কম পড়ে। বাট গরম জল ইজ এ স্ট্রিক্ট নো, নো। চলে যাব সরাসরি লিসেনার কে আছেন আমাদের সাথে জানতে। হ্যালো, হ্যালো। কে বলছেন? আমি সঞ্জয় বলছি যাদবপুরঘাটা থেকে, বাঁকুড়া জেলা। শুনছি, বলুন। মানে শরীরে মানে খসখসে হয়ে যাচ্ছে, দিয়ে গুড়ি গুড়ির মতন, ছালের মতন না, উঠছে। আজকের টপিকটা বোধহয় আপনি ঠিকমতো শোনেননি। আজকে আমরা পায়ের গোড়ালির বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছি এবং সেইগুলো নিয়েই কিন্তু আজকের আপনাদের থেকেও প্রশ্ন চাইছি আমরা বারবার করে। এরপরে চলে যাব আরো একটা প্রশ্নে ফেসবুক লাইভে। ডাক্তারবাবু, আমি একবার পা মুচকে পড়ে গিয়েছিলাম। তখন বুঝতে পারিনি। এক্স-রে করেও কিছু হয়নি। এখনো খুব ব্যথা যন্ত্রণা হয়। কি করব যদি একটু বলেন? দেবাশিস আ রত্ন গোস্বামী ফেসবুক নাম। হয়তো আপনার কোনো লিগামেন্ট টিয়ার হয়েছিল তখন, যেটা হয়তো ডায়াগনোজ হয়নি। যদি আপনার বারবার পায়ে ব্যথা হয় বা হাঁটতে অসুবিধা হয়, তাহলে একবার আপনাকে দেখতে হবে, দেখতে হবে যে কোনো লিগামেন্ট টিয়ার হয়েছে কিনা, আর হলে তার চিকিৎসাটা যেটা হবে সেটা করতে হবে। আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে কিন্তু আমাদের ফেসবুক লাইভে। সময় আস্তে, আস্তে কমে আসছে এবং প্রশ্নগুলোর মানে প্রশ্ন কিন্তু উপচে পড়ছে আমাদের জুড়ি থেকে। কোয়েশ্চেন ব্যাংক বলছিলাম যে প্রত্যেকে প্রশ্ন করছেন, নানান ধরনের প্রশ্ন করছেন। বল কিন্তু কিছু কমন প্রশ্ন হুম, আমাদের যেটা হুম, করা দরকার আছে, সেটা হচ্ছে যে পায়ের কি সমস্যা হতে পারে? হুম, এই হুম, যে ফুট এবং অ্যাঙ্কেলের হুম। কি প্রবলেম হতে পারে? যেটা হলে আমরা টেস্ট করব এবং কি ধরনের বা টেস্ট করব ডাক্তারের কাছে মেডিকেল? যাব। দেখুন আমাদের দৈনন্দিন জীবনে, হ্যাঁ, ব্যথা যন্ত্রণা তো লেগেই থাকে। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা। সেই ব্যথা যদি না সারে বা সারতে না চায়, বা যদি আপনার দৈনন্দিন জীবনে সেই ব্যথাটা আপনার বাধা সাধে, তাহলে কিন্তু ডাক্তার দেখানো খুব দরকার। ডাক্তার দেখালে যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট, ডাক্তারবাবুকে পাটা ছুঁয়ে দেখতে হবে যে হয়েছেটা কি? কারণ এই যে আমি কথা শুনছি তাতে আমার একটা আইডিয়া হচ্ছে। কিন্তু আমি যদি যেই মুহূর্তে পাটা ছুঁয়ে দেখব, আমি বুঝবো কি হয়েছে। তারপরে আমাকে যদি কনফার্ম করতে হয় কি, তাহলে হয়তো এক্স-রে করলাম, একটা এমআরআই করলাম, কিছু ব্লাড টেস্ট করলাম। কিন্তু ডাক্তারবাবুকে পাটা দেখানো খুব ইম্পোর্টেন্ট। দেখিয়ে তারপরে এক্স-রে বা ইনভেস্টিগেশন যাই করলে তাহলে একটা ডায়াগনোসিস হবে। তারপরে তো চিকিৎসা। ফেসবুক লাইভের বেশ কিছু প্রশ্নের মধ্যে আরো একটা প্রশ্নে চলে যাচ্ছি। সেটা বলছে অল্প উঁচু-নিচু জায়গায় একটু অসাবধান হলেই পা মচকে যায় বা হোঁচট খেয়ে পড়ি। আ অনেকে এটা নিয়ে মজা করে। আমি খুব কষ্ট পাই। রেগুলার ছেঁড়া, কাটা, ভাঙা এসব মানে ঝামেলা আমার চলতেই থাকে। এই নয় যে আমি সবসময় অসাবধানের জন্য পড়ি বা তাড়াহুড়োর জন্য পড়ি। এটা কেন হয়? উপমা। দেখুন, এটা অ্যাঙ্কেল ইনস্টেবিলিটি যেটা শুনে মনে হচ্ছে যে পায়ের লিগামেন্ট হয়তো কোনো কারণে ছিঁড়ে গিয়েছিল, সেটা জোড়া লাগেনি। তাই জন্য ছোটখাটো ব্যালেন্স হারালেই পাটা মচকে যাচ্ছে। অ্যাঙ্কেল লিগামেন্ট টিয়ার, এটার জন্য চিকিৎসা হয়। কোনো অসুবিধা নেই। ইটস কোয়াইট কমন অ্যান্ড ক্যান বি ডেল্ট উইথ। দীপক চক্রবর্তী বাংলাদেশ থেকে। তিনি বলছেন, "আমার একটি প্রশ্ন সেটা হচ্ছে দেখা যায় অনেকে খুব বেশি ব্যথার ওষুধ খায়। তাদের কি কোনো সমস্যা হবে?" এটা আমরা একটু আগে যদিও বলেছি। আরো একবার কিডনির সমস্যা হবে, কিডনির সমস্যা সমস্যা হবে। হবে। হ্যাঁ। বেশ। লিসেনার কে कृपया আছেন আমাদের সাথে? হ্যালো। डायल किए गए नंबर না, এই মুহূর্তে নেই। 22488085 এই নাম্বারে আপনারা আমাদেরকে সরাসরি ফোন করছেন। আর এছাড়াও যেটা করছেন সেটা হচ্ছে আমাদের ফেসবুকে যে লাইভ চলছে সেখানে এসে কিন্তু কমেন্ট সেকশনে আপনি আমাদেরকে কমেন্ট করছেন। মানে আপনার যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আপনি আমাদেরকে বলতে বলছেন ডাক্তারবাবুর কাছে। আর আমরা সেই প্রশ্ন করছি। আমাদের একেবারে শেষ দিকে আমরা এসছি। কিন্তু এই যে পায়ের আচ্ছা, একজন লিসেনার রয়েছেন, সরাসরি যাই। হ্যালো। কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ, বলুন, শুনছি, সঞ্জয় বলুন। বলছি যাদবপুরঘাটা থেকে, বাঁকুড়া জেলা। বলুন। বলুন। বলি পায়ের গোড়ালি মানে শক্ত হয়ে যাচ্ছে আর ব্যথা করছে। এটা কি করলে নরম হবে? শুনতে থাকুন। সম্ভবত তিনি পায়ের পায়ের চামড়ার হ্যাঁ, কথাই বলছেন। চামড়ার কথাই সেটা বলছেন। আমরা হ্যাঁ, অনেকবার বলেছি চামড়াটাকে অলরেডি। ময়েশ্চারাইজ করলে হয়তো লাভ হবে ওটা। বেশ। আর অ্যা আরো বেশ কিছু মানে প্রশ্ন আছে যা কিনা আমাদের লিসেনার যারা আছে তারা করছে এবং লিসেনারের সাথে আমাদের ফেসবুক লাইভে যারা আছে তারাও করছে। আমাদের এই যে পায়ের বা আমাদের অ্যাঙ্কেলের যে সমস্যাগুলোর কথা আজকের আপনার থেকে জানছি, হুম, তার মধ্যে আরো একটা বেশ প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে গোড়ালির হাড় বাড়া। হুম, এইটা যেরকম একটা সমস্যা ঠিক তেমনই পায়ের আশপাশটা যদি ফুলে যায় কোনো হুম। কারণে হঠাৎ মানে কেউ ধরুন পড়ে গেল না বা কিছু না। সেই ক্ষেত্রে সে কি করবে? দেখুন, হঠাৎ করে ফুলে গেলে তো কোনো একটা তো কারণ হবে। এটা তো আর আকস্মিক কোনো তো উইথআউট কোনো কারণ তো হবে না। অনেক কারণ হতে পারে যে কারোর হয়তো সেলুলাইটিস হচ্ছে বা ইনফেকশন হলো, হঠাৎ করে পাটা ফুলে গিয়ে লাল হয়ে গেল। অনেক সময় অনেক দীর্ঘক্ষণ যারা পা ঝুলিয়ে বসে থেকে পাটা দিনের শেষে দেখছেন পাটা ফুলে গেছে। কোনো একটা কারণে তো হবে। এটা কোনো
আকস্মিক তো হবে না, তার কারণটা একটা এক্সামিন করলে বা হিস্ট্রি শুনলে বোঝা যাবে যে হচ্ছেটা কি। বেশ। আচ্ছা, মা মা ডায়াবেটিক রোগী ছাড়া আর কোন, কোন রোগের ক্ষেত্রে আমরা পায়ের যত্ন বেশি করে নেব? যাদের পা অবশ, যাদের পায়ের সেন্স নেই বা সেন্স কম, যাদের স্পাইনের কোনো সমস্যা হয়েছে বা পায়ে কোনো অপারেশনের পরে পায়ের সেন্সটা কমে গেছে, সেই সব লোকেদের কিন্তু পায়ের যত্ন নেওয়াটা খুব দরকার। কারণ পায়ের বোধটা কম, ড্যামেজ হয়ে যেতে পারে যদি বোধ না থাকে। না, এই মুহূর্তে নেই। ফোনে ছিলেন লিসেনার। আর বিভিন্ন ধরনের তো আমরা কথা বলছি। একদম পায়ের প্রশ্ন করছি পায়ের যত্ন যত্ন নেব নিয়ে। কিভাবে সেটা নিয়েও আমরা কথা বললাম। ডায়াবেটিক যারা তারাও তো যত্ন নেবে সেটা শুনলাম। এছাড়াও আমাদের এই যে নিত্য মানে প্রত্যেক দিনের যাতায়াত বা এই যে এত বিজি আমাদের একটা ফাস্ট হুম, ফরওয়ার্ড হুম, লাইফস্টাইল, হুম। সেই ক্ষেত্রে সাধারণ মানুষ যাদের ধরুন সুগার নেই বা কোনো কিছু নেই, তারা কিভাবে তাদের পাটাকে সত্যি যত্নে রাখবেন? শুনুন, দ্য বেস্ট ওয়ে, সবচেয়ে ভালো উপায় হচ্ছে, জল দিয়ে দেওয়া। না, জল দিয়ে ধোয়া তো বটেই। সবচেয়ে ভালো উপায় হচ্ছে কমফোর্টেবল ফুটওয়্যার। হুম। সেটা কিভাবে চুজ ফ্যাশন করবেন? কামস সেকেন্ড, যেটা আমাদের উল্টো হয়ে গেছে। ফ্যাশন কামস ফ ফার্স্ট, আমাদের ফ্যাশন ফার্স্ট হ্যাঁ, হয়েছে। কমফোর্ট সেকেন্ড। এখন এটার জন্য আসল অনেক প্রবলেমই হয়। যারা সারাদিন জুতো পরে আছেন, মনে করুন অফিসে একটা ফর্মাল শু পরে আছেন, সারাদিন ১০-১২ ঘন্টা জুতোটা পরে যদি কমফোর্টেবল না হয়, তার তো পা ব্যথা করবেই। সো দ্য ফার্স্ট রুল, ওয়্যার কমফোর্টেবল শুজ। দামি জুতো নয় কিন্তু, কমফোর্টেবল জুতো মানে কমফোর্টেবল। কিন্তু দামি নয়। কিন্তু ভালো দেখতে জুতো ইজ রিয়েলি কমফোর্টেবল। কাজেই কমফোর্টেবল শু পরুন। লিসেনার কে আছেন? হ্যালো? হ্যালো ডাক্তারবাবু। হুম, নমস্কার। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। আমি কলকাতা টলিগঞ্জ থেকে অনুরাধা কথা বলছি। আমার বলুন। মেয়ের বয়স 11। ওর না ফ্ল্যাট ফুটের সমস্যা আছে। ফ্ল্যাট ফুটের সমস্যা কি এক্সারসাইজ দিয়ে কমানো সম্ভব, না আমাকে অন্য কোনো চিকিৎসা পদ্ধতি নিতে হবে? এটাই আমার প্রশ্ন ডাক্তারবাবু। দেখুন, ফ্ল্যাট ফুটে কিছু এক্সারসাইজ আছে, কিন্তু হুম, এক্সারসাইজ গুলো প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স নয় কি আপনি কতক্ষণ এক্সারসাইজ করবেন। ঠিক। সারাদিন তো এক্সারসাইজ করা সম্ভব নয়। কাজে ফ্ল্যাট ফুট কন্ট্রোল করার সবচেয়ে ইজি উপায় হচ্ছে ফুট অর্থোটিক্স, মানে ফুট জুতোর মধ্যে অনেক রকমের ইনসোল বা অনেক রকমের বাচ্চাদের আমরা দিই ইনসার্টস। সেইগুলো পরে থাকলে আস্তে আস্তে যখন বড় হয়, মানে পায়ের আকারটা আস্তে আস্তে ম্যাচিওর করে। তো সেটা আমি সবসময় আমার ইয়াং পেশেন্টদের বলি, যারা অনেকে স্কুলে যায়, স্কুলের জুতোর মধ্যে পরে, খেলার জুতোর মধ্যে পরে, বাইরে থেকে বুঝতে পারে না কিন্তু কেউ, কিন্তু সেটা পড়লে অ্যাটলিস্ট পায়ের ফ্ল্যাট ফুটের সমস্যাটা সমাধান হতে পারে। এবার আবার একটু মানে খারাপ প্রশ্ন। হুম, দুটো আছে। একটা হচ্ছে যে এই যে শীতকালে সবসময় মোজা পরে থাকার একটা প্রবণতা। হুম। এটা কি ভালো পায়ের জন্যে সারাক্ষণ মোজা না, পরে থাকা? আই ডোন্ট সারাক্ষণ পড়বেন না। তার কারণটা কি বলুন তো? পা তো সোয়েট করে আপনার। আর অনেক লোক আছে তারা বেশি সোয়েট করে। বেশি সোয়েট করলে পাটা ময়েস্ট থাকে। ময়েস্ট থাকলে পায়ের আঙ্গুলের মধ্যে হাজা হবে। মানে ফাঙ্গাল ইনফেকশন হয়। সো সারাক্ষণ মোজা পরাটা ইটস নট আ গুড আইডিয়া। মোজা খুলুন, পাটা পরিষ্কার করুন, মানে জল দিয়ে ধুন, সাবান দিয়ে ধুন। আর আঙ্গুলের মধ্যে ওটাকে ড্রাই করুন। ডোন্ট কিপ ইট ময়েস্ট। সারাক্ষণ মোজা পরা ইজ নট আ গুড আইডিয়া। আচ্ছা, অনেক সময় দেখা যায় জুতো অর্ডার দিয়ে আনলাম, হুম, পায়ে হয়তো একটু ছোট হলো, হুম, কিন্তু পরে নিলাম। আবার হুম, ফেরত দেওয়া-দেওয়ির ঝামেলা হুম, বা হয়তো সেটা ফেরত দেওয়ার ব্যাপার হুম, নেই। হুম। আচ্ছা, এই ছোট হওয়া জুতো মানে চেপে, চেপে কি পরা উচিত? একদমই না। এই কি বললাম? হুম। কমফোর্ট ইজ ফার্স্ট, ফ্যাশন ইজ সেকেন্ড। আমার আরো একটা প্রশ্ন আছে। এটা প্রশ্নটা খুব খারাপ প্রশ্ন আমার কাছে। এই পায়ের কারণে এমন মানুষ আছেন যারা জুতো পরেন প্রচন্ড গন্ধ হয়। হুম, জুতো খুললে আর থাকা যায় না। হুম। এর কি কোনো ট্রিটমেন্ট আছে? হ্যাঁ, আছে। তারপর জিজ্ঞেস করতে হবে মানুষটাকে যে, "আপনি কি মোজা পরেন? আর মোজা পরলে মোজা কি রোজ চেঞ্জ করেন?" নাম্বার 1। সেকেন্ডলি, যে জুতোটা পরেন, সেই জুতোটা কি আপনি ধোন বা ওটাকে কোনো কেয়ার নেন? অ্যান্ড থার্ডলি, আপনি কি বেশি সোয়েট করেন? যে লোকগুলো বেশি সোয়েট করেন, তাদের পায়ে খুব বেশি গন্ধ হয়, কারণ ব্যাকটেরিয়াল প্রলিফারেশনটা বেশি হয়। রোজ তাকে পা ধোয়া, স্যাভলন জল বা ডেটল জলে পা ধোয়া, জুতোটাকে রোদে দেওয়া। রোদে মানে আল্ট্রাভায়োলেট রে, তাতে ব্যাকটেরিয়াল কন্টামিনেশনটা কমবে। তো সেইগুলো যদি করতে পারেন, তাহলে পায়ের গন্ধ কমবে। আমাদের সময় কিন্তু আর মানে খুব বেশি নেই খুব আমাদের বেশি কাছে। নেই মানে নেই সময়। কারণ আমরা দেখতে কথা দেখতে, দেখতে সময় বলতে চলে গেছে। হ্যাঁ, সময় চলে গেল। কিন্তু কারেক্ট। আমাদের একটা বিষয় এখনো জানার আছে। বলতে পারেন যে শেষ প্রশ্ন আজকের দিনে যে মানে গেট অ্যাওয়ে কোয়েশ্চেন আমাদের টেক অ্যাওয়ে হুম, কোয়েশ্চেনস। এই টেক অ্যাওয়ে কোয়েশ্চেনস এ আমরা মূলত জানতে চাইবো যে কমন পিপল হুম, পায়ের যত্ন নেবে কি হুম। করে? আর পা নিয়ে কখন ভাববে? ওই রে, কমন পিপল এর সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে কমফোর্টেবল শু পরুন। হিল জুতো, ফ্যাশনেবল জুতো পরতে পারেন। ক্ষণিকের জন্য পরুন, বাট ডোন্ট মেক ইট আ লং ডিউরেশন ওয়্যার। কমফোর্টেবল জুতো পরুন। পায়ের যদি কোনো ব্যথা হয়, কোনো ইনজুরি হয়, কিছুদিন সেলফ ট্রিটমেন্ট করতেই পারেন। বাট ওটাকে বাড়িয়ে বেশি দিন টানবেন না। তাহলে ছোট ইনজুরি বড় হতে পারে। আ বেশ। আচ্ছা, জুতো কি একটা টাইম লিমিটের পর চেঞ্জ করা উচিত? অফ কোর্স। মানে সব জুতো দেখবেন একটা টাইম লিমিটের পরে ২-৩ বছরের পরে জুতো কোনো একটা দিক ক্ষয়ে গেছে বা একদিকটা দিক বেঁকে গেছে বা ইনসোলটা ছিঁড়ে গেছে। প্লিজ চেঞ্জ করুন। আমার ক্ষেত্রে হয়েছে, একটা ছেঁড়া ইনসোল জুতো পরে আমার পায়ে কড়া পড়েছিল।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সুন্দরভাবে কথা হলো। মানে এত সুন্দরভাবে বললেন, প্রশ্ন এলো। আমরা পরে হয়তো আবার কখনো শিওর। এরকম বিষয় নিয়ে আপনাকে পাবো আমাদের সঙ্গে।